ওর ট্রিটমেন্ট চলছে। আকাশের তো মাথা 100-তে 100 গরম হয়ে যায়। ওর কলিজার ছোট ভাইকে কে মেরেছে? কার এত বড় সাহস? না, আমার আবার আগের রূপে ফিরে যেতে হবে। এই বেশভূষা ছেড়ে আবার নিজের ক্যারেক্টারে ঘুরতে যাব। আর অনেক মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে। আকাশ মাহমুদ কি সেটা এখনো কেউ জানে না। উপরে দেখতে খ্যাত হলেও ভিতর থেকে পুরো আগুনের গোলা। রানা, তুই কোথায় রে? রানা হচ্ছে শহরের নামকরা মাস্তান। এই যে ভাই, একটা গ্যাঞ্জামে আসছে। ভাই সমস্যা নেই, বলেন। মুন্নাকে নাকি গত রাতে কারা মেরেছে? ভাই কি যে বলবো, শহরের কিছু ছেলেপেলে মিলে একটা দল পাকাইছে রিক্স নামের। ওদের সাথে ঝামেলা হয়েছে নাকি ওর? তোরা থাকতে কিভাবে ওকে মারলো? আমি না হয় নাই, কিন্তু তোরা কোন মরা মানুষের লোভ ছিঁড়তেছিস? ভাই প্লিজ রাখবেন না, আমি দেখছি মন্নার কি হয়েছে। আর ওদের 12টা বাজাচ্ছি আমি দেখছি ভাইয়া। ওকে ফোন রাখলাম বলে ফোনটা রেখে দেয়। মেজাজ পুরো মাথায় উঠে গেছে। আমার অবর্তমানে আমার ছোট ভাইদেরকে মেরে যায়, এত বড় সাহস! না, নিজের রূপ পরিবর্তন করতে হবে, না হয় কেউ ভালো থাকতে দিবে না। কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় সে কেন ঘর ছেড়েছে, ঘর ছাড়ার উদ্দেশ্য কি। সে যদি আবার এগুলোর মধ্যে নিজেকে জড়ায় তাহলে তার এই ত্যাগ বৃথা যাবে। না, দুনিয়াদারি যেই দিকে যাবে যাক, তাকে মানুষের মতো মানুষ হতে হবে। তারপর সে ফ্রেশ হতেই চলে যায়। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে একটু বিশ্রাম নেওয়ার প্রিপারেশন নেয়। তখনই আরও ফোন করে। এই আকাশ, কি করো? খাবার খেয়েছ? হ্যাঁ, এই তো খেয়ে দিয়ে মাত্র শুতে যাব। এই, ডিস্টার্ব করলাম না তো? আরে পাগল, কি বলছো এগুলো? ডিস্টার্ব কেন হতে যাব? আচ্ছা বলো, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আরো অনেক আগে। আচ্ছা শোনো, তোমার যেই জন্য ফোন করেছি, আজ বিকেলে একটু ঘুরতে বের হবো, রেডি থেকো। আমার পা তো ভালো না, কি করে ঘুরবো? আরে আমি আছি না, আমি তোমায় ধরে থাকবো আর দুজনে মিলে অনেক ঘুরবো। আচ্ছা ঠিক আছে, এবার একটু বিশ্রাম নেই তাহলে। ওকে, টাটা। বলে লাইন কেটে দেয়। কিন্তু আকাশের একটা জিনিস মাথায় কাজ করছে না। হঠাৎ আরও কেন ওর সাথে এত ঘনিষ্ঠ হতে যাচ্ছে? এর পিছনে কি কোনো কারণ আছে? দূর, যাই হবে হোক, এত মতলব খুঁজে লাভ নেই। ফোন রেখে দিয়েও একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলো। বিকালবেলা আরুর ফোন পেয়ে ঘুম ভাঙলো। এই তুমি কোথায়? রেডি হয়েছ? না, এখন মাত্র ঘুম থেকে উঠলাম তোমার ফোন পেয়ে। আচ্ছা আমি গাড়ি নিয়ে আসছি তোমার বাসার সামনে, এই সময়ের মধ্যে তুমি রেডি হয়ে নাও। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু আমার বাসা কোথায় সেটা তুমি জানো? হ্যাঁ জানি, আমি অনেক আগে থেকেই জানি তুমি কোথায় থাকো। আরুর কথা শুনে আকাশের টনক নড়ে উঠল। এই মেয়ের অন্য কোনো মতলব নাই তো? ধর, কি ভাবছি আমি ওর নামে উল্টাপাল্টা। আচ্ছা ঠিকানা জানলে চলে এসো, আমি ফ্রেশ হচ্ছি। আকাশ উঠে ফ্রেশ হয়ে নেয়। পরে একটা শার্ট বের করে গায়ে দেয়। পুরাতন শার্ট, আল্লাহ জানে আরো কি মনে করবে। কিন্তু কি করব, আমার তো আর শার্ট নেই। দুইটাই শার্ট, একটা কলেজের আর একটা বাসার। একটু পর আরুর বাসার নিচে এসে হর্ন বাজালো। আচ্ছা পল্লব, তুই একটু থাক, আমি বাইরে যাচ্ছি, আমার আসতে হয়তো একটু সময় লাগবে। আচ্ছা ভাই, সমস্যা নাই। আকাশ তারপর বাসা থেকে নিচে নামে। পরে আরুর গাড়ি করে দুজন মিলে ঘুরতে বের হয়। আচ্ছা আরু, আমরা কোথায় যাচ্ছি? শুরুতে আমরা পার্কে ঘুরবো, পরে দুজনে রেস্টুরেন্টে খাবো, পরে মলে যাবো। আমার কাছে তো টাকা নেই। আরু চোখ গরম করে আকাশের দিকে তাকায়। এই কি হয়েছে, এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? এই ছেলে, কি সমস্যা? হ্যাঁ, তোমার কাছে টাকা আছে কি নাই সেটা তোমাকে একবারও জিজ্ঞাসা করেছি? আর তোমার টাকা দিয়ে আমার কাজ কি? তোমায় আমি ঘুরতে এনেছি, সমস্ত খরচ আমার, কথা কম বলবে একদম। এই এত রেগে যাচ্ছ কেন? রাখবো না তো কি করব? তুমি সবসময় নিজেকে এত ছোট করে দেখো কেন? হ্যাঁ, আকাশ চুপ হয়ে যায়। নেক্সট টাইম এসব কথা শুনলে হবে খালি মুখ থেকে। বাবা গো, কি রাগ! এই নামো, পার্কে এসে পড়েছি। আকাশ তারপর দুজনে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে ঢুকলো। সবাই আকাশের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে।
ফার্স্টে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে নিয়েছে মানুষ কেন বারবার তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, কারণ তাকে দেখতে একদম পুরো খ্যাত লাগছে আর আরুকে হুড়পড়ির মতো, কিন্তু আরুর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নিয়েই নেই। আমার পোশাক আশাক নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই। বাকি মানুষ আমাকে নিয়ে নানান মন্তব্য করে চলেছে। এই চলো ওই দিকটায় গিয়ে বসি। তারপর দুজনে গিয়ে ওই পাশে একটা খালি জায়গায় ছিল, সেখানে গিয়ে বসলাম। দুজনে বসে বসে গল্প করছি, বেশ অনেকটা সময় গল্প করলাম। এই চলো অনেকটা সময় হয়ে গিয়েছে, এবার গিয়ে কিছু খাবো। আরও আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। এই কি খাবে? তোমার যা ভালো লাগে অর্ডার করো। তার নিজের পছন্দ মতো অর্ডার করলো। খাওয়া দাওয়া করে এই চলো। এখন আবার কোথায় যাবে? মলে যাব, আমার কিছু কেনাকাটা করতে হবে। আচ্ছা চলো। আরও গাড়ি স্টার্ট করে শপিং মলের সামনে গিয়ে থামলো। পরে দুজনেই মলে ঢুকলাম। মলের ভিতরে এসি লাগানো, ঠান্ডায় মাইগ্রেনের সমস্যা করছে, হাত পাও ঠান্ডা হয়ে আসছে আমার। আরও আমার না খুব সমস্যা হচ্ছে, এসির বাতাসে মাইগ্রেনের সমস্যা করতেছে। আচ্ছা দাঁড়াও। আরু ব্যাগ থেকে একটা চাদর বের করে দিয়ে বলল, নাও, এটা নাকে মুখে পেঁচিয়ে নাও। আরুর চাদরটা নিয়ে নাকে মুখে পেঁচিয়ে নিলাম। এবার একটু বেটার ফিল হচ্ছে। আরু আমাকে নিয়ে একটা দোকানে ঢুকলো। আঙ্কেল, ভালো কোয়ালিটির কয়েকটা প্যান্ট দেখান তো। মামনি, কার জন্য দেখবো? সাইজটা একটু বলো। আরু আকাশকে দেখিয়ে দিয়ে ওর সাইজের লাগবে। আকাশ আরুর কথা শুনে অবাক হয়ে যায়। এই আরু, তুমি কি করছো? আমার জন্য প্যান্ট কিনছো কেন? আরু চোখ রাঙিয়ে আকাশের দিকে তাকায়। এই ছেলে, বেশি কথা বলতেছো মনে হয়, অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দিব আমার মুখের উপরে কথা বললে। আরু আকাশের জন্য দুইটা দামি প্যান্ট আর দুইটা শার্ট কিনে। এই নাও, এগুলো তোমার জন্য। কাল থেকে যদি কলেজে ওইসব পরে আসো খারাপ হবে, মানুষ তোমাকে কথা কেন শোনাবে? হ্যাঁ। আকাশ কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না, কারণ আরুকে সে যত দেখছে ততই অবাক হচ্ছে। এই মেয়েটার মধ্যে কোনো দেমাগ বা হিংসা নাই, একদম সাধারণ একটা মেয়ে। গাড়ি দেখলেই বোঝা যায় বাপের অঢেল সম্পত্তি, তাও অহংকার বলতে কি সেটা তার মধ্যে নাই। আচ্ছা চলো, অনেক সময় হয়েছে, এবার বাসার দিকে যাওয়া দরকার। হ্যাঁ ঠিক বলেছ, অনেকটা সময় হয়েছে, এবার যাওয়া দরকার। দুজনে লিফট নিয়ে নিচে নেমে শপিং মল থেকে বের হবে। ঠিক সেই সময় কেউ একজন ইচ্ছা করে এসে আকাশের গায়ের সাথে ধাক্কা খায়। সে ধাক্কা দিয়ে সে নিজেই মাটিতে পড়ে গেছে। আকাশ লক্ষ্য করে দেখে হেনা। আকাশ তো অবাক, হেনার সাথে অনেকগুলো মেয়ে আছে, হয়তো শপিং করতে এসেছে। দূর, যাই করুক, তাতে আকাশের কি? হেনা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। হেনার চেঁচামেচি শুনে মানুষজন জড়ো হয়ে গেছে। পাশের অনেকগুলো উশৃঙ্খল ছেড়ে পেলে দাঁড়িয়েছিল, ওরা দৌড়ে আসে। এই এই এখানে কি হচ্ছে? দেখেন না ভাইয়া, এই খ্যাত ছেলেটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে বলে কান্না জুড়ে দেয়। আকাশের তো মাথায় কাজ করতেছে না, এই মেয়ে এইসব উল্টাপাল্টা কি বলতেছে। এই বলা মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছে হয় বলে আকাশকে মারতে আসে। তখনই আরো ওদের পথ আটকায়। এই, আপনারা না জেনে কোনো কথা বলতে আসবেন না। দোষ আকাশের না, দোষ হচ্ছে ওই মেয়ের। সে নিজের ইচ্ছায় এসে ধাক্কা খেয়েছে। ভাই আপনারা বিশ্বাস করেন, এই মেয়ে মিথ্যা বলছে। ওরা দুজনে মিলে প্ল্যান করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ছেলেগুলো আরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আকাশের গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। হেনা তো মনে মনে খুশি। বেটা খচ্চর, কালকে শোধ তুলে নিলাম। এই তুই মুখ থেকে চাদরটা সরা, তোর ভিডিও করে নেটে ছেড়ে দিব। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। এই তোরে একবার বলছি যে কথা কানে যায় না, না আরো কয়েকটা দিব। বলে আকাশের কলার টেনে ধরে। আকাশ গলা থেকে চাদরের প্যাঁচটা খুলে মুখ থেকে চাদরটা সরায়। ছেলেটা আকাশকে দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়। ভয়ে ওর গা পা কাঁপা শুরু করে দিয়েছে। ছেলেটার সাথে বাকি যারা ছিল সবাই আকাশকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ছেলেটা আকাশের কলার ছেড়ে দিয়ে ওর পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। ভাই আমাকে মাফ করে দেন। ছেলেটা ভয়ে আকাশের পা ধরে হাওমাও করে কান্না করে দেয়। সবাই তো অবাক, সবাই আসলো ওকে মারতে আর ওকে দেখে সবাই পালিয়ে গেল। বিশেষ করে হেনা তো বিশ্বাসই করতে পারছে না, যারা ওকে মারতে আসলো তারাই আকাশের পায়ে ধরে মাফ চাচ্ছে। কি হচ্ছে কি এসব? এই খ্যাত ছেলেটার পায়ে ধরে কেন মাফ চাচ্ছে ওরা? ধুর, মাথায় কাজ করছে না। হেনার এদিকে ছেলেটা আকাশের পা ধরে
পড়ে আছে। ভাই আপনার পায়ে ধরে মিনতি করছি, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই পা ছেড়ে উঠে দাঁড়াও। ভাই আপনি মাফ না করলে আমি আপনার পাঁচ কখনো ছাড়বো না। এই তোকে উঠে দাঁড়াতে বলছি না? বলেই গরম হয়ে যায়। আর ওর মাথায় যেন কিছুই কাজ করছে না। যেখানে সবাই ওকে অপমান করে সেখানে এই ছেলে আকাশের পায়ে ধরে মাফ চাচ্ছে। মাথা ঠিক আছে নাকি এই ছেলের, আল্লাহই জানে। কিন্তু বাকি ছেলেগুলো পালিয়ে গেল কেন? একজনের মাথা খারাপ ধরে নেওয়া যায়, কিন্তু বাকি যারা ছিল ওরা কেন পালিয়ে গেল? আর ওর কোনোভাবেই হিসাব মিলছে না। তাহলে আকাশের কি অন্য কোনো পরিচয় আছে যেটা তারা জানে না? আকাশকে নিয়ে হাজার কৌতূহল মাথায় কাজ করছে। ছেলেটা মাটি থেকে উঠে দাঁড়ায়। আজকের মতো কিছুই বললাম না, সব ছেড়ে ভালো হয়ে গিয়েছে। না হয় তোরা তো জানিসই যে তোদের মৃতদেহ দেখে এত সময়ে মানুষের কান্নার রোল পড়ে যেত। ভবিষ্যতে যদি এমন ভুল দেখি ওই দিন এই ভুবনে তোদের শেষ দিন হবে। ভালো থাক, চললাম। এই আরো চলো। বলে আরুকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে যায়। সমস্ত কিছু যেন হিনার মাথার উপর দিয়ে গেল। ছেলেটার ভয়ে এখনো হাত পা কাঁপতেছে। কি ভাই, ওকে মারতে গিয়ে নিজেরাই ভয়ে কাবু হয়ে গেলেন? আপনারা 4 জন আর ওই খ্যাতটা একা ছিল, তাও আপনারা ওকে মারতে পারলেন না? বাহ, শুরুতে তো অনেক বীরবল দেখিয়েছিলেন। ছেলেটা হিনার গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসায় দেয়। হিনা থাপ্পড়ের টাল সামলাতে না পেরে ফ্লোরের উপরে গিয়ে পড়ে। এই মেয়ে, তোর গোষ্ঠী মারি, আরেকটা শব্দ মুখ থেকে বের করবি মুখ দিয়ে, তাহলে তোকে থাপড়াতে এখানেই মেরে ফেলবো। পাঁচিল মেয়ে কোথাকার, নিজের জীবনে বেঁচে ফিরছি, এতেই শুক্রিয়া। এই মেয়ে, তুই জানিস এই ছেলেকে বা কি তার পরিচয়? আমি কেন আমার মতো 100 ছেলে পেলে আসলো ওর শরীরে পশম পর্যন্ত বাঁকা করতে পারবো না? আজকে তোর জন্য নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে দিয়েছিলাম। দোষ ভাইয়ের না, দোষ তোর। তুই ইচ্ছা করে ভাইকে ধাক্কা দিছিস। সোজা এখান থেকে কেটে পড়, না হয় আরেকবার যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তোকে খুন করে দিব। হিনা ভয়ে শপিং মল ছেড়ে বের হয়ে যায় বান্ধবীদেরকে নিয়ে। কিন্তু হিনা ভিতরে ভিতরে রাগে ফসফস করছে। একে তো শপিং করতে পারে নাই, দ্বিতীয় এই খ্যাত আকাশের জন্য অপরিচিত একটা ছেলের হাতে থাপ্পড় খেলো। সব এই খ্যাত আকাশের দোষ। ব্যাটাকে আমি ছাড়বো না, তোর জন্য মার খেয়েছি, তোর শেষ থেকেই ছাড়বো আমি। আশালা ফকিনের বাচ্চা কি বললো? ওর মতো 100 ছেলে পেলে আসলেও এই খ্যাতটার কিছু করতে পারবে না। আরে 100 ছেলে পেলে কেন, খ্যাতটাকে আমি নিজেই সাইজ করব। অন্যদিকে আরু গাড়ি ড্রাইভ করছে, আকাশ চুপচাপ বসে আছে। এমনিতেই আরুর মাথায় তো আকাশকে নিয়ে হাজার কৌতূহল। তার মধ্যে ছেলেটাকে বলা আকাশের শেষ কয়েকটা কথা তাকে আরো ভাবাচ্ছে। সে শিওর আকাশের কথা শুনে যে আকাশের কোনো লুকানো অতীত আছে। আকাশ চুপচাপ গাড়িতে বসে আছে, মন মেজাজ একদম বিগড়ে আছে আকাশের। কচুপোড়া দুনিয়ার মানুষগুলো এত আজীব কেন? আমি ভালো থাকলে ওদের শরীরে এত জ্বালা করে কেন? যেখানে যাই পিছনের অতীতের সাথে রিলেটিভ কোনো কর্মকাণ্ড ঘটেই যায়। আকাশের গালে আঙ্গুলের ছাপ বসে গেছে। আরু গাড়ি ড্রাইভ করে আকাশের বাসার সামনে এনে আকাশকে নামিয়ে দেয়। আকাশ গাড়ি থেকে নেমে, আরু সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও বলে সেই ঘরের দিকে হাঁটা দেয়। আচ্ছা, তুমিও ভালো থেকো। আকাশ বাসায় ঢুকবে, আরু পিছন থেকে আবার ডাক দেয়। এই আকাশ, শোনো তো একটু, হ্যাঁ বলো। কাছে আসো। আকাশ আরুর কাছে গিয়ে, হ্যাঁ বলো। আরু ঠুস করে আকাশের গালে একটা কিস বসিয়ে দেয়। এই কি হলো এটা? কই কি হয়েছে? আর এত চাপ নিচ্ছ কেন? বন্ধুকে ভালোবেসে 2-1টা পাপ্পি দেওয়াই যায়। আচ্ছা গেলাম। সে বাসার ভিতরেই চলে আসে, আরও চলে যায়। আকাশ এসে দেখে পল্লবও বাসায় নেই। সে ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসে। পল্লব একটু পরেই চলে আসে। ভাই, আপনার গায়ে নাকি কে হাত দিয়েছে, কিন্তু তাও নাকি আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন। কিরে, তুই কি করে জানলি? ভাই, আমি আপনাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। আপনার গায়ে হাত দিয়ে কিভাবে বেঁচে যাবে? আপনার গায়ে হাত দিয়েছে আর আমি ওকে ছেড়ে দেব, সেটা আপনার মনে হয়? ব্যাটাদের কেচ্ছা কাহিনী খতম। আরে তোরা কি কখনো মানুষ হবি না? তোদের নিয়ে আর পারি না। আমি যেখানে কিছু করিনি সেখানে তুই কেন উল্টো পাল্টা করতে গেলি? এটা তো কম ভাই, আপনার গায়ে আঘাত করবে এমন জানতে পারলেও জীবন কেড়ে নেব। আকাশ জানে ওদের যত মানা করুক কিন্তু কাজ হবে না। ব্যাটাদের খেইল
খতম করে দিয়েছে পল্লব। আচ্ছা, আমার পড়তে হবে, তুই কোনো কাজ থাকলে শেষ কর। আকাশ পড়ায় মন দেয়। পড়া শেষ করে রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু অন্যদিকে হেনার চোখের ঘুম কেড়ে নিয়েছে আকাশ। ওকে আজ মাই খাইয়েছে খ্যাতটা, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করছে না। আকাশকে মারার পর সে কেন রিয়েক্ট করলো না? ছেলেটা দেখতে খ্যাত হলেও ওর মধ্যে ভালো কিছু গুণ আছে। আমি ওই খ্যাটটাকে নিয়ে কি সব উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছি। তবে খ্যাতটার কোনো একটা দিক হেনাকে দুর্বল করে দিচ্ছে। আকাশকে সে কোনোভাবেই তার স্মৃতিশক্তি থেকে সরাতে পারছে না। সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে কলেজে চলে যায়, আরও আজ আগে ভাগে চলে আসে। টিশানও আজ কলেজে এসেছে। টিশান আকাশের সাথে আরুকে দেখে তো অবাক। তিশান আরও আমাদের বন্ধুত্বের মধ্যে নতুন জয়েন হয়েছে। ক্লাস শুরু হতে আরো 30 মিনিট বাকি, তাই সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় হিনা কলেজে আসে। এসে দেখে তিনজন একসাথে বসেই গল্প করছে। হিনার কেন জানি একদম গা জ্বলে যাচ্ছে, বিশেষ করে আকাশের সাথে আরুকে দেখে। না দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। তোদের দুইটাকে আমি কখনোই একসাথে থাকতে দেব না। ক্লাসের ঘন্টা পরে সবাই ক্লাসে চলে যায়। আকাশ আজ আবার সামনে বসেছে। স্যার এসে দেখে আকাশ কাপড় পাল্টেছে। যাক, তাহলে এবার নতুন কাপড় কিনে পরিধান করছো, তাই আর কিছু বললাম না। স্যার কিনেছে না, কেউ ভিক্ষে দিয়েছে। এসব খ্যাতমার্কা ছেলেপেলেদের সামর্থ্য আছে নাকি নতুন কাপড় চোপড় কেনার? হেনার কথা শুনে ক্লাসের সবাই সজোরে হেসে দেয়। এই স্টপ স্টপ, এটা ক্লাসরুম, এটা কোনো বিনোদনের কারখানা না। স্যার লেকচার দিতে শুরু করে। সবাই স্যারের কথার দিকে ফোকাস করে, কিন্তু হিনা অন্য কিছু ভাবছে। আকাশকে সে শিক্ষা দিয়েই ছাড়বে, কিন্তু কিভাবে দিবে একটা বুদ্ধি আটে। হ্যাঁ পেয়েছি, এবার বেটা যাবে কই। ক্লাস শেষ করে আকাশ, তিশান আর আরু গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় হিনা আকাশকে ডাক দেয়। আকাশ শুনেও না শোনার ভান করে আছে। হিনা আকাশের কাছে গিয়ে, এই আকাশ শোনো তো একটু, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই আকাশ, তুই যাবি না? তোকে আবার অপমান করবে। সরি, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি যেতে পারেন। প্লিজ শোনো, জাস্ট 2 মিনিট কথা বলবো, খুব দরকার। তা বলেছি না, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি যান এখান থেকে। প্লিজ একটু কথা শোনো না। আচ্ছা আরো, তোমরা দাঁড়াও, কি বলে শুনে আসি। এত করে রিকোয়েস্ট করছে। আমি শিওর আবার অপমান করবে। আরে অপমান করলে করুক, আমার সয়ে গেছে। তারপর সে হিনার কাছে যায়। জি, কি জন্য ডেকেছেন এবার বলেন। আসলে আকাশ, সরি কালকের বিষয়টার জন্য। শুধু কালকে না, আগের সমস্ত খারাপ ব্যবহারের জন্যই সরি। আরে আরে, কি করছেন? পাগল হয়ে গেছে নাকি? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হচ্ছেন ওসির মেয়ে, আর আমি হচ্ছি কোথায় একটা খ্যাত মার্কা ছেলে। আমার কাছ থেকে মাফ চাওয়া আপনার মানায় নাকি? আকাশ, জানি তুমি আমার উপরে এখনো রেগে আছো, প্লিজ মাফ করে দাও। তুমি আর কখনো খ্যাত বলবো না। আচ্ছা যান, মাফ করে দিয়েছে, এবার ভালো থাকেন। বলে চলে আসতে ধরেছে, এমন সময় হিনা আবার ডাক দেয়। এই আকাশ দাঁড়াও। আবার কি? এত তাড়াহুড়ো কেন তোমার? হ্যাঁ, একটু কথা বললে কি হয় আমার সাথে? আরে আজিব তো, কি বলবো আপনার সাথে। মাফ চাইতে এসেছেন, কাজ শেষ, এরপর আর কি কথা থাকতে পারে? প্লিজ, আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে তোমাদের বন্ধুত্বের মধ্যে শামিল করে নাও। আচ্ছা, আপনি আসলে কোন মতলব নিয়ে এসেছেন বলেন তো? শুরুতে মাফ চাইলেন, এখন বলছেন বন্ধু হতে চান। আসলে ঘটনাটা কি? এক রাতের মধ্যে কি এমন পরিবর্তন হয়ে গেল যে আমার মতো ক্ষেতের সাথে ভালো ব্যবহার করছেন? কি 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 কিসের মতলব থাকবে? আমার কোনো মতলব নেই, আমি তোমার বন্ধু হতে চাই। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। আপনাকে বন্ধু বানানো ইম্পসিবল, কখনো নই। আমার মাথা খারাপ হয়নি যে আপনাকে বন্ধু বানাতে যাব। আকাশ হিনাকে রেখে তিশানদের কাছে চলে আসে। হিনাও আকাশের পিছনে পিছনে আসে। এই আরু, আমি তোমাদের বন্ধু হতে চাই। আকাশকে বলেছি, সে আমার বন্ধু বানাতে রাজি হচ্ছে না। প্লিজ তোমরা আমাকে বন্ধু বানিয়ে নাও। সরি হ্যানা, মাফ করো, আমাদের আর কোনো বন্ধুর দরকার নাই। এই আকাশ, চল তো বাসায় চলে যাব। যত সব পাগল ছাগলের কারখানা, অপমান করে আসছে বন্ধু বানাইতে।
হেনাকে পাত্তা না দিয়ে যে যার মতন বাসায় চলে আসে। হেনা তো রেগে মেগে শেষ। শালা ছোট লোকের বাচ্চাগুলো আমার বন্ধুত্বকে ঠুকরে দেয়। তোদের সব কয়টাকে আমি দেখে ছাড়বো। বন্ধু তো আমি হবই, আর খ্যাতটাকে শিক্ষা দিয়েই ছাড়বো। আকাশ বাসায় এসে পড়ে। বাসায় এসে যখন দরজা ঠেলে ভিতরে ঢুকে তখন দেখতে পায় পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর একটা হাত কবজি থেকে কাটা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে তো আকাশের হুঁশেই উড়ে যায়। আল্লাহ, পল্লবের কিছু। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে দেখি পল্লব সেই ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, যে ছেলেটা শপিং মলে আমাকে থাপ্পড় মেরেছিল। ছেলেটার হাত পল্লব কেটে ফেলেছে। ছেলেটার হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে, আর ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু কি করার, ওর মুখের মধ্যে পল্লব কাপড় গুজে দিয়েছে। না হয় দুনিয়াদারি একদিক করে ফেলতো চেঁচিয়ে। এই পল্লব, কি করছিস কি? ভাই, এই জানোয়ারটার কত বড় সাহস যে সে আপনার গায়ে গালে থাপ্পড় মেরেছে, তাই ওর হাত কেটে ফেলেছি। বাকি ওকে মেরে ফেলবো নাকি এখনই? এই, তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমাকে মেরেছে, আমি মাফ করে দিয়েছি, যা ওকে ছেড়ে দিয়ে আয়। কি বলছেন ভাই? আপনার গায়ে সে হাত তুলেছে আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে? হ্যাঁ, আমি বলছি যা ওকে ছেড়ে দিতে। ওকে ভাই, ছেড়ে দিচ্ছি। ছেলেটাকে হসপিটালের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে। দুপুরে খাবার খেয়ে আকাশ শুয়ে আছে, এমন সময় আরও ফোন দেয়। কি করছো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, কাল কলেজে আসলে কথা হবে। আচ্ছা। বলে ফোন রেখে দেয়। তারপর একটু রেস্ট করে বিকেলবেলা বাসার নিচে একটু হাঁটাহাঁটি করে কিছুক্ষণ পর আবার বাসায় এসে পড়ে। পরে পড়তে বসে, কারণ সামনে পরীক্ষা আসতে চলেছে। এখন পড়ায় ফোকাস করতে হবে, না হয় তার এই ত্যাগ বিফলে যাবে। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে যথাযথ সময় কলেজে চলে যায়। গিয়ে দেখে কেউ আসে নাই। কেউ বলতে আরু আর তিশার, এই দুইজনের কেউ আসে নাই। তবে সে লক্ষ্য করে হেনা এসেছে, তাই সে নিজেকে আড়াল করে ফেলে। কিন্তু হেনা চোখে ধরা খেয়ে যায়। হেনা, হ্যাঁ এটাই সুযোগ ওর সাথে একা কথা বলার, না হয় চামচাগুলো আসলে আর কথা বলতে দিবে না। তাই সে আকাশের কাছে চলে যায়। আকাশ হেনাকে দেখে থতমত খেয়ে যায়। কিরে, আমি তো নিজেকে আড়াল করে ফেললাম, তাও এই মেয়ে আমায় দেখলো কি করে? হেনা আকাশের কাছে গিয়ে, এই ছেলে, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমায় দেখে এভাবে পালিয়ে বেড়াও কেন? কে বলছে আমি আপনাকে দেখলে পালিয়ে বেড়াই? শোনো, আমি বাচ্চা না, আমি সবকিছুই বুঝি। আচ্ছা তুমি কি আমায় মাফ করবে না? আমি তো সমস্ত কিছুর জন্যই সরি বলেছি, তাও আমাকে তোমাদের বন্ধু বানাবে না? মানুষ মাত্রই তো ভুল, আর আমিও সেই ভুল করেছি, কিন্তু তার জন্য তো ক্ষমাও চেয়েছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করছো না। আরে আজিব তো, ক্ষমা তো করে দিয়েছি। তাহলে বন্ধু বানাতে সমস্যা কোথায়? আপনার হয়তো মাথা নষ্ট হয়ে গেছে। বন্ধু আর ক্ষমা দুইটা আলাদা জিনিস। তাছাড়া আপনি একজন ওসির মেয়ে, আপনার সাথে আমাদের বন্ধু কি করে হয়? কোথায় আপনি কোটিপতির মেয়ে, আর কোথায় আমরা ছোট লোক খ্যাত। তার চেয়ে বড় কথা, সেদিনের মায়ের কথা আমার মনে আছে। সারাটা রাত আমার বাবার হুকুমে তিনার চামচাগুলো আমায় মেরেছে। আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না, আর আপনার বাবার কাছে মারও খেতে চাই না। হেনা খপ করে আকাশকে জড়িয়ে ধরে আর সাথে সাথে কান্না করে দেয়। আকাশ প্লিজ, আমি এভাবে ফিরিয়ে দিও না। আমি কেন জানি তোমার অবহেলা নিতে পারছি না। এই কি করছেন? প্লিজ ছেড়ে দেন, মানুষ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, আমি ছাড়বো না। আগে বলো আমাকে তোমাদের বন্ধু বানাবে, বিশেষ করে তোমাকে বন্ধু বানিয়ে পরে তোমার বাবার মার খাই, সমস্ত দোষারোপ আমার উপরেই আসবে যে আপনাকে ফুসিয়ে ফাঁসিয়ে পাগল করে ফেলেছি। না, এমন কিচ্ছু হবে না। আমার বাবারটা আমি দেখে নিব। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। পেশান আর আরো আসুক আগে, ওদের মতামত কি সেটা দেখি। হিনা ছেড়ে দেয়। একটু পর আরু আর তিশান আসে। হিনা আকাশের পাশে বসে আছে। আরু তো এসে রাগারাগি শুরু। এই আকাশ, এখানে কি হচ্ছে? এই মেয়ে তোর সাথে কেন? সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে আমাদের বন্ধু হবে বলে। আমি বলেছি তোরা আসলে দেখা যাবে। এখন তোরা এসেছিস, এবার তোরা বুঝবি কি করবি। কি করব? ওর মতো মেয়ে বন্ধুদের আমাদের চাই না। তিশান, তোর কি মতামত? তিশান প্লিজ, না করো না। দেখ, আমি আর কিছু বলবো না। মেয়েটা যেহেতু সরি হয়েছে,
সেই দিক থেকে একটা সুযোগ দেওয়া যায়, আর বন্ধুই তো হতে চেয়েছে, এর বেশি কিছু তো আর না। দেখ, ওকে বন্ধু বানিয়ে নিজের বিপদ ডেকে আনিস না আকাশ। বাদ দে আরু, সে আমাকে মেরে ফেলবে, অতি জোর গেলে তাক মরে যাব। এর চাইতে বেশি কিছু তো আর না। সে যখন এত করে বলছে, একটা সুযোগ তো দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। হিনা তারপর সবার বন্ধু হয়ে যায়। সে আরও তিশান আকাশ সবার সাথে একটা ভালো সম্পর্ক বানিয়ে ফেলে, কিন্তু আকাশকে নিয়ে মনের মধ্যে অন্যরকম কিছু একটা ফিলিংস কাজ করে। ইচ্ছে করে আকাশকে নিয়ে সারা জীবন পার করে দেয়। কলেজে এখন কোনো বেস্ট বন্ধু প্যানেল থাকলে সেটা আকাশদের। হেনার বান্ধবীরা সবাই অবাক। মিম তো আরো অবাকেই যে মেয়ে আকাশকে খ্যাত ছাড়া কিছুই ডাকতো না, পদে পদে অপমান করতো, সেই মেয়ে আজ তার বন্ধু। হিনা পুরোপুরি ভাবে বন্ধু প্যানেল পরিবর্তন করে ফেলেছে। আকাশ, তিশার, আরু এই তিনজন বাদে এখন তার আর কোনো বন্ধু নাই। মিম তারপর আরো বাকি যারা ছিল কারোর সাথেই কথা বলে না। সে কেমন যেন একরকমের পাগল হয়ে যাচ্ছে আকাশের জন্য। আকাশকে তার মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে। এইভাবেই দিন কাটতে থাকে। তাদের চারজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়। তারা যাই করে চারজন একসাথে করে। আর কলেজে এখন যদি কেউ ভুল করে আকাশকে কিছু বলে যে খ্যাত বা ছোট লোক এই টাইপের কিছু, তাহলে হেনা তার 12টা বাজিয়ে ছেড়ে দেবে। আকাশের মনেও হেনাকে নিয়ে কিছু একটা ভালো লাগা কাজ করে, কিন্তু সমস্যা হচ্ছে সে যদি ভালো লাগাটাকে বাস্তবে রূপ দিতে চায় তাহলে তাদের বন্ধুত্ব নষ্ট হবে। প্লাস হেনা উল্টাপাল্টা রিয়্যাক্ট করবে। না থাক, ভিতরেই থাক ভালো লাগা। সে তার ভালো লাগাকে নিজের ভিতরে দমিয়ে রাখে। কিন্তু হেনা আকাশের সাথে সব সময় লেগে থাকে। ওর ভালো মন্দ সব সময় খোঁজ খবর রাখে। খেয়েছে কিনা, নিজের যত্ন নিচ্ছে কিনা রোজ খেয়াল রাখে। আকাশও সেম ভাবে হেনার কেয়ার করে। আকাশ হেনার আচরণ দেখে কিছু একটা ফিল করে যে হেনাও তাকে সামথিং কিছু একটা। কিন্তু হেনা তো কখনো মুখ ফুটে বলবে না, কারণ সে মেয়ে, যা করার আকাশকেই করতে হবে। তাই সে একটা ফোন দিয়ে আটে। একদিন রাতের বেলায় আকাশ অন্য একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে হেনাকে ফোন করায়। এই যে, আপনি কি হেনা বলছেন? জি, আমি হেনা, কিন্তু আপনি কে? আমি আকাশের গার্লফ্রেন্ড। কোন আকাশ? আরে, আপনার বন্ধু আকাশ আছে যে, ওর গার্লফ্রেন্ড। এই মেয়ে, তোর কি মাথার তারমার ছিঁড়ে গেছে? হ্যাঁ, তুই আকাশের গার্লফ্রেন্ড মানে? হেনার তো রাগ উঠে যায়। আরে আরে, আপনি এত রাগ করছেন কেন? আমার কথাটা তো শুনবেন আগে। এমে, কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? তুই আমাকে ফোন কেন দিয়েছিস সেটা বল। আরে, আপনি আগে একটু শান্ত হন প্লিজ। ধীরে ধীরে সব বলছি। দেখেন, আমি আজ থেকে নিয়ে বিগত 2 বছর আগে থেকে আকাশকে ভালোবাসি, কিন্তু আকাশ আমাকে ভালোবাসে না। ওকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু সে রাজি হয় না। কিন্তু ইদানিং কিছুদিন ধরে দেখছি আপনার সাথে আকাশ ঘোরাফেরা করছে। প্লিজ, আপনি আকাশের থেকে দূরে সরে যান। আমার আকাশকে চাই। আমি ওকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। এই ফকিন্নির ঘরের ফকিন্নি, তুই শুধু 2 বছর কেন, তুই যদি 200 বছরও আকাশের পেছনে ঘুরিস না, তাও সে তোকে ভালোবাসবে না। কারণ আমি তাকে ভালোবাসতে দেব না। সে খালি আমার, আমি ওকে ভালোবাসি। তুই কোথা থেকে এসেছিস ফকিন্নি? একদম মেরে জলে ভাসিয়ে দেব। ওকে, আমিও দেখে নিব সে তোমাকে কিভাবে ভালোবাসে। বলে লাইন কেটে দেয়। অন্যদিকে আকাশ তো হাসতে হাসতে শেষ। আল্লাহ, কি পাগল মেয়ে রে বাবা, না করলেই ওকে প্রপোজ করব। আচ্ছা, থ্যাংক ইউ রে দোস্ত, আমাকে সাহায্য করার জন্য। পরের দিন সে কলেজে গিয়ে হেনার খোঁজ করতে থাকে, কিন্তু হেনাকে কোথাও খুঁজে পায় না। পরে কেউ একজনকে জিজ্ঞেস করলে সে বলে হেনাকে নাকি কলেজের পাশের পার্কটাতে বসে থাকতে দেখেছে। আকাশ দৌড়ে পার্কটাতে চলে যায়। গিয়ে দেখে হেনা মন খারাপ করে বসে আছে। এই হ্যাঁ না, কি হয়েছে তোমার? তোমাকে কত সময় ধরে খোঁজ করলাম, কিন্তু কোথাও পেলাম না। পরে একজন থেকে জানতে পারলাম তুমি পার্কে এসে বসে আছো। কেন? আমার খোঁজ কেন করতে হচ্ছে তোমার? আমার সাথে তোমার কি যে আমার খোঁজ করতে হবে? তুমি কি সত্যি বলছো না আমার সাথে তোমার কি? না বুঝি, তোমার সাথে আমার কি? লুচ্চা কথাকার। আরে পাগলি, তুমি আসলেই একটা গাধা। তোমাকে যে আমি ভালোবাসি, যেটা কি তুমি বুঝো না? কি বলছো কি আকাশ? সত্যি তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ রে বাবা, আমি তোমায় সত্যি ভালোবাসি। তাহলে প্রপোজ করো। আল্লাহ, এখন প্রপোজ কিভাবে করব? আশেপাশে তো কোনো ফুলও নেই। পকেটে একটা কলম ছিল, সেটা বের করে হেনাকে প্রপোজ করি।
তুমি কি আমার বাবুর আম্মু হবে? হেনা আকাশের কাণ্ড দেখে তো রেগে মেগে আগুন। এই খাটাস পোলা, কলম দিয়ে জীবনেও কাকে প্রপোজ করতে দেখেছিস? কি করব বলো, ফুল তো নেই। তাহলে আজকে করতে হবে না, কালকে ফুল নিয়ে এসে কলেজের সকলের সামনে জোর গলায় প্রপোজ করবে। কেন? সকলের সামনে কেন? কারণ কেউ যাতে এরপর তোর পেছনে আর ঘুরঘুর না করে, তুই খালি আমার, সেটা যেন সবাই জানে। আর শোন, প্রপোজ করার পর জড়িয়ে ধরবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। আকাশ পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আরুর কিনা দেওয়া জামাটা পরে, তারপর গোলাপ ফুলের একটা তোড়া নিয়ে কলেজে যায়। হেনা অনেক আগে এসে বসে আছে। এই এত সময় লাগে আসতে? হ্যাঁ, আর একটু দেরি হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এবার প্রপোজ করো। Listen to all of you who are here. I am going to make a special announcement in front of you. অ্যালানটা হচ্ছে যে আমি হেনাকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হেনা, তুমি কি দেবে আমার একটা সুযোগ তোমায় ভালোবাসার মতো? কথা দিলাম তোমার এই দুটো হাত কখনোই ছাড়বো না। হেনা পা থেকে জুতাটা খুলে ঠাস করে জুতার বাড়ি বসিয়ে দেয় আকাশের গালে। আকাশ তো পুরা অবাক। কলেজের সবাই আকাশের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। কিরে ফকিনের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজের চেহারাটা ভালো করে কখনো আয়নায় দেখেছিস? ছোট লোকের বাচ্চা, এসেছিল আমাকে প্রপোজ করতে। হেনা, তুমি আমার সাথে মজা করছো তাই না? পরিচা, আমি জানি তুমি আমার সাথে মজা করছো। হেনা জুতাটা দিয়ে আরেকটা বাড়ি লাগিয়ে দেয় আকাশের গালে। এই ছোট লোক, মজা করবো মানে? কিসের মজা তোর সাথে? বলেছিলাম না ওই দিন তোকে আমি দেখে ছাড়বো? আমাকে অপমান করা, তার উপরে আমাকে লোকের কাছে থাপ্পড় খাওয়ানো। কি ভেবেছিস আমি এত সহজে সব ভুলে যাব আর তোকে ছেড়ে দেব? ছোট লোক, তোর নিজেকে নিজের ভালোবাসার মতো পয়সা নাই। কি সব কম দামি জামা কাপড় পরিধান করিস আর চলে এসেছিস আমাকে ভালোবাসতে? খ্যাত কাইয়া কথাকার। আকাশ মাটির দিকে চেয়ে আছে আর চোখ দিয়ে জল ঝরাচ্ছে। চোখের জলে যেন আশেপাশের মাটি ভিজে কাদা হয়ে গেছে। আকাশের বিশ্বাস এই হচ্ছে না যে হেনা তার সাথে এরূপ আচরণ করেছে। কি দোষ ছিল তার? জাস্ট সামান্য একটু বন্ধুত্ব থেকে কথা শুনেছে আর নিজের দোষে নিজে মার খেয়েছে, এই জন্য এত ক্ষোভ তার উপরে। কিন্তু সে যে আমার বিনা দোষে সারা রাত মার খাইয়েছে, সারা রাত ননস্টপ দুইটা মানুষ আমায় মেরেছে, সেটা কি কিছুই না? চোখের পানি যেন বৃষ্টির পানিতে পরিণত হয়ে গেছে। এই ছোট লোক শোন, তোকে একটা পরামর্শ দিই, আগে নিজেকে ঠিক কর। তোর যে স্ট্যাটাস, তোর জন্য আমরা না, তোর জন্য তো গ্রামের সখিনা পারফেক্ট। আর শোন, আমি কি সেটা চিনে রাখবি। ফকিনি গাইয়া কথাকার, থাক চললাম। হেনা আর ওর বান্ধবী যারা ছিল সবাই চলে গেল। মিমও আছে হেনার সাথে। আই মিন, এটা ওদের প্ল্যান ছিল তাকে এইভাবে অপমান করবে। সকলেই হাসাহাসি করছে আমাকে নিয়ে, দুই একজন তো চেঁচিয়ে বলছে, কি রে খ্যাত, আর মেয়ে খুঁজে পেলি না? শেষমেশ ঐশীর মেয়েকে ধরেছিস? বাহ বাহ, ভালোই তো ফোন দিয়ে এটেছিস ওর বাবার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। শরমে মাথা উঠাতে পারছে না, সবাই টিটকারি করছে। হঠাৎ এমন সময় কোত্থেকে জানি আরও আসে। এই, কার কি সমস্যা এবার আমাকে বল। তোদের কি খেয়ে দে কাজ নাই? হ্যাঁ, ওর যাকে মনে হয় তাকে প্রপোজ করবে, তোরা ওকে নিয়ে কটূক্তি করার কে? আরুকে দেখি সবাই চলে যায়। এই হাতারাম ছেলে, মাটি থেকে উঠে দাঁড়া। আকাশ এখনো মাটিতে বসে বসে কান্না করছে। এই, আর কত কাঁদবি? আরু আকাশকে ধরে উঠায় মাটি থেকে। এই, তোকে বলেছিলাম না যে এই মেয়ের মতিগতি ভালো না? সে যে কোনো সময় তার রং পরিবর্তন করতে পারে। কিন্তু তুই কি বলেছিলি? অতি জোর গেলে মরে যাবি। কিন্তু এখন ভেবে দেখ তো, এটা মরে যাওয়া না, এর চাইতেও বেশি কষ্টের। আকাশের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আচ্ছা হয়েছে, এবার আমার সাথে চল বলে আরো আকাশকে ধরে ধরে ক্যান্টিনে নিয়ে যায়। তারপর একটা ঠান্ডা পানির বোতল কিনে কিছুটা পানি আকাশের মাথায় ঢালে আর কিছুটা ওকে খেতে দেয়। আকাশ খপ করে আরুকে ক্যান্টিনের মধ্যে জড়িয়ে ধরে। আরু তো অবাক, কিন্তু সে কিছুই বলছে না। সত্যি আমার 7 জন্মের ভাগ্যের যে আমি তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যাবি না তো? আরে পাগল নাকি? কি বলছিস? তোদের কেন ছাড়তে যাব?
শোন, সবার মতো আমি না রে, আমার বাবারও কম নাই কোনো কিছু, কিন্তু গরিমা শব্দটা আমার কাছে নেই। আরে বাবার টাকার অহংকার করে ফায়দা কি? আর অহংকার করে কি ভালো জিনিস নাকি? কিন্তু হেনা যা করলো তার জন্য তাকে পস্তাতে হবে। আমার বন্ধুকে সে কষ্ট দিয়েছে, আমি তার সাথে কড়া গন্ডায় হিসাব করব সব। সত্যি আমি নাকি যে তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছি, আমার আর কাউকে চাই না। হয়েছে, এবার থাম। ক্লাস তো আজ আর করা হবে না, তুই এখানে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আকাশ বসে বসে ভাবছে। না, এবার আসল রূপ দেখাতেই হবে। মানুষের মন বলতে কিছুই নেই, কার বাবার কতটুকু আছে সেটা নিয়েই দুনিয়া চলে এখন। আরে হেনা, তোর বাপ মাত্র একটা থানার ওসি, তোর বাবার মতো 10টা ওসিকে আমি আকাশ প্যান্টের পকেটে রাখি, আর আমার বাবার কথা না হয় বাদই দিলাম। আর একটু ধৈর্য ধরো, তারপর বুঝতে পারবে এই স্যাসরা খ্যাত আকাশ মাহমুদকে। আরও নাস্তা নিয়ে আসে। আকাশের খাওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু আরও জোরাজোরিতে খেতে হচ্ছে। আর মরার তিশান একদিন ক্লাসে আসলে 10 দিন আসে না। কি ভাবে যে ওরা কি করবে আল্লাহ জানে। আচ্ছা দোস্ত, হেনা এমনটা কেন করলো? ছোট একটা কারণে সে আমাকে এত বড় শাস্তি দিল? শোন, ওদের কাছে ছোট বড় নাই, বাবার টাকা আছে দেখে নিজেকে এলিট ক্লাস মনে করে, আর বাকি সবাই খ্যাত। আর সে তোকে কখনোই ভালোবাসেনি, সে তোকে মুরগি বানিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। এটার মুখ্য কারণ, এটা আমি অনেক আগেই বুঝেছি, কিন্তু কিচ্ছু বলিনি, কারণ তুই আমায় খারাপ ভাববি। দোস্ত, আমি এখন কি করব? আরো কি বলিস? ওর বাবা থানার ওসি, আর তার চেয়ে বড় কথা, ওর থেকে অপমানের প্রতিশোধ কিভাবে নিব? তাহলে শোন, মেয়েদের মন গলাতে 2 মিনিটও লাগে না, সে তোকে যতই ফ্যাক্ট লাভ করুক না কেন, এখন তুই তাকে রিয়েলাইজ করাবি দূর থেকে। সেটা আবার কিভাবে? শোন, ওকে এক কথাই চ্যালেঞ্জ করাবি। সে যখন দেখবে তুই অন্যের সাথে রিলেশন করছিস, তখন তার ভেতরে নাড়া দিয়ে উঠবে। আর সে তো তোকে সহ্য করতে পারে না, তাহলে তুই যে রিলেশন করিস সেটা যদি সে জানে, তাহলে বস আর কতটা ফাটবে। সবাই ঠিক আছে, কিন্তু আমার সাথে রিলেশন কে করবে? কেন আমি করব? আরে কি বলছিস কি উল্টাপাল্টা? আর এত সেন্টি খাচ্ছিস কেন? রিয়েল তো করবো না, জাস্ট ওকে বাঁচানোর জন্য করাবো। দেখিস ওর কতটা ফাটে। আর শোন, তুই 2-3 দিন কলেজে আসবি না, তারপর আমরা আমাদের রুল প্লে করব। ওকে তাহলে। সেদিন তারপর দুজন দুজনের মতো বাসায় চলে যায়। সময় কাটতে থাকে। আকাশ টানা 1 সপ্তাহ কলেজ যায় না। এদিকে হিনার কেন জানি খুব খারাপ লাগছে। কাকে যেন সে খুব মিস করছে। সবসময় হতাশাগ্রস্ত হয়ে থাকে সে। কোনো কিছুতেই যেন আগের মতো আর শান্তি নাই। সেই রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবছে যে আকাশকে সেদিন এইভাবে অপমান না করলেও পারত। ছেলেটা যেমনই হোক, মনটা অনেক ভালো। সেদিন যখন কেউ বন্ধু বানায়নি, আরু, তিশান সবাই বলেছে হেনা ওর বিপদ ডেকে আনবে, কিন্তু সে বলেছে অতি জোর গেলে মরে যাবে। তাও সে তাকে ওদের মতো ফিরিয়ে দেয়নি। ধুর, কি সব ভাবছে? আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে ওই খ্যাত ছেলেটার জন্য। না, ছেলেটার কাছে মাফ চাওয়া উচিত, কিন্তু ছেলেটা তো আজ 1 সপ্তাহ ক্লাসে আসে না, ওর কাছে মাফ চাইবো কিভাবে? না, কাল থেকে কলেজে আসে কিনা। হিনা সকালে উঠে নাস্তা করে আগে ভাগে কলেজে চলে যায়। আরুর প্ল্যান মোতাবেক আজ আকাশও কলেজে যায়। সবাই আকাশকে বাঁকা চোখে দেখছে। আরু আর আকাশ দুজনে একটা জায়গায় বসে আছে। ক্লাসের এখনো ঘন্টাখানিক বাকি। এদিকে হেনা কার কাছ থেকে যেন জানতে পারে আকাশ এসেছে কলেজে। সে আকাশের খোঁজ করতে করতে এসে দেখে আকাশ আর আরু একটা গাছের নিচে বসে আছে। আকাশের কাঁধের মধ্যে আরু মাথা হেলান দিয়ে রেখেছে। আরু লক্ষ্য করে যে হিনা ওদেরকে খেয়াল করছে। আরু অভিনয় শুরু করে দেয়। কলিজা, তোমাকে ওই হ্যানা কথা শুনিয়েছে, অপমান করেছে, কিন্তু আমি কখনো তোমার সাথে এমনটা করব না, কারণ আমি তোমায় খুব ভালোবাসি। হেনা তো রাগে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। শালা শাকচুন্নি, তুই ভালোবাসলেই কি হবে নাকি? আকাশকেও তো তোকে ভালোবাসতে হবে। আর তোর যা খুশি কর না, কিন্তু আমার নামটা কেন বেঁচে খাচ্ছিস? আকাশের তো আগা মাথা কিছুই বুঝে আসছে না। আরো কি পাগল হয়ে গেল নাকি? হেনা রাগে কচকচ করতে করতে সেখান থেকে চলে যায়। আরে পাগল, হ্যানা এসেছিল। ওহ, বুঝেছি। হেনার মাথা তো ফুল গরম। সে ক্লাস না করেই বাসায় চলে যায়। শালা লুচ্চাপোলা, তোরা যা করবি কর, তাতে আমার কি? এইভাবেই দিন কাটতে থাকে। আকাশ আর আরো এমন অভিনয় করে যে তারা দুজন লাভার।
অন্যদিকে হেনা তো দিন দিন পাগল হয়ে যেতে থাকে আকাশ আর আরুকে একসাথে দেখে। হেনাকে দেখলেই দুজনের অভিনয় শুরু। হেনার শুরুতে শুরুতে খারাপ না লাগলেও পরে হেনা দুর্বল হয়ে পড়ে আকাশের প্রতি। আরুর সাথে আকাশকে দেখলে তার ভেতরে কেন জানি মোচড়ে ওঠে। হেনা বুঝে উঠতে পারছে না সে কি করবে। খ্যাত ছেলেটার জন্য তার ভিতরটা কুকড়ে যাচ্ছে। হয়তো সে আকাশকে ভালোবেসে ফেলেছে। আকাশের সাথে আরুকে সে যেন একদম সহ্য করতে পারে না। না, আকাশ শুধু আমার আর কারো না। কিন্তু আরু আর আকাশের ঘনিষ্ঠতা দেখে হেনার কেন জানি মনে হয় ওদের দুজনের ভিতরে প্রেমের গভীর শিকড় গজিয়ে গেছে, যা কখনো আলাদা হবে না। কিন্তু হেনাও নাছর বান্দা। না, আমিও হার মানবো না। বেটা যদি আমার না হয় তাহলে আর কারোই হতে দেব না, ওকে মেরে ফেলবো। আকাশ তো হাসতে হাসতে শেষ। তার এখন খুব শান্তি লাগছে। ভিতর থেকে যেন শান্তিটা অনুভব করছে অপমানের প্রতিশোধ নিয়ে। তা কখনো বলে বোঝানো যাবে না। তবে সে লক্ষ্য করছে যে হিনা তার কাছে আবার ফিরে আসতে চায়, কারণ হিনার চোখের চাহনি দেখেই বুঝে যায় কিন্তু সে আর কখনোই ফিরবে না এবং সে নিজেও পড়বে না। এই ছলনাময়ীর সাথে আর যাই হোক ভালোবাসা হয় না। হিনা মনে মনে ঠিক করে আকাশকে সে খতম করে দিবে। সে শহরের নাম করা কিলার যে আছে তার কাছে কন্ট্রাক্ট দেয় আকাশকে মেরে ফেলার। ফকিন্নি খ্যাত, এবার যাবি কই? তুই আমার ভালোবাসারও যোগ্য না, কিন্তু তোকে নিয়ে মনের মধ্যে একটা সংশয় কাজ করে, তাই তোকে খতম করে দিব। আর এতদিন মানসিক অনেক অত্যাচার করেছিস তোরা দুজন আমাকে। তোদের ঘনিষ্ঠতা আমার দুই চোখের বিষ। তুই কি মনে করেছিস তোকে আমি ছেড়ে দিব? পরের দিন সকালবেলা আকাশ রেডি হয়ে কলেজে আসে। ঘন্টা পড়ে গেছে তাই সবাই ক্লাস করছে। এমন সময় 10-15টা গাড়ি আসে, যার সব কয়টার মধ্যে ছেলে পেলে দিয়ে ভর্তি। সবার হাতে চাকু, চেইন, ছুরি, বিভিন্ন ধারালো অস্ত্র। ওরা একে এসে কলেজে ভাঙচুর শুরু করে। এই আকাশ মাহমুদকে হেনা তো সেই খুশি। এবার যাবি কই? তোর জম এসে গেছে, তোকে এবার মেরে কুচি কুচি করবে। সবাই তো ভয়ে শেষ। যাকে সামনে পাচ্ছে সবাইকে মারতে শুরু করেছে। এই বল আকাশকে। ছেলে একটা দেখিয়ে দেয় আকাশের ক্লাসরুমটা। এই যে এইদিকে সে আছে, প্লিজ আমায় ছেড়ে দিন। লিডার চেয়েছিল সে অর্ডার করে। এই তোরা যা, বেটাকে তুলে নিয়ে আয়। দুজনকে পাঠায় আকাশকে তুলে আনার জন্য। আকাশের মুখে মাস্ক লাগানো, আরও তো চোখের পানি চলে আসে। মনে হয় সে এক্ষুনি কান্না করে দিবে। ছেলে দুইটা আকাশকে তুলে নিয়ে যায়। ভাই এই যে মালটারে তুইলা নিয়ে আসছে, লিডার অর্ডার করে সবাই ইচ্ছা তরফে মার ওরে, মারতে মারতে ওরে মেরে ফেলবে একদম। সবাই আকাশকে মারতে শুরু করে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই ইচ্ছা তরফে মারতেছে আকাশকে। হঠাৎ আকাশের মুখ থেকে মাস্কটা খুলে যায়। লিডার আকাশের চেহারাটা দেখে আকাশ ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে ঝুঁকে পড়ে। আরও কান্না করতেছে আকাশকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ শুনছে না ওর কথা। অন্যদিকে হিনা তো সেই মজা পাচ্ছে। বেটা তুই আমার না হলে কারোর হতে দেব না। আকাশের নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। লিডারটা দৌড়ে এসে আকাশের পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দেন ভাই, বিশ্বাস করেন এটা যে আপনি আমি কখনোই জানতাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনার পায়ে পড়ি ভাই, এবারের মতো ক্ষমা করে দিন। আমি জানি একটু পর হয়তো আমার লাশ পড়ে থাকবে কলেজের মাটিতে, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি না জেনে ভুল করেছি। সবাই তো অবাক, কি হচ্ছে এসব? আকাশ তো হিংস্র পশুর মতো হয়ে গেছে। এমন সময় মুন্না আর পল্লব কোথা থেকে যেন হুট করে চলে আসে, সাথে আরো বিশাল একটা গ্যাং। আকাশ পাটা সরিয়ে দিয়ে মুন্নাকে ডাক দেয়। এই মুন্না, হকিটা দে। মুন্না গাড়ি থেকে হকিটা বের করে আকাশের হাতে দেয়। আকাশ তো এলোপাথারি মারতে শুরু করে। যারা যারা আকাশকে মেরেছে সব কটাকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছে। মুন্না দৌড়ে এসে রকির থোবরাটা বরাবর সজোরে একটা লাথি মারে। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস? তুই শহরে মাস্তান হয়েছিস তো কি হয়েছিস? ভাইকে সেটা কি তুই ভুলে গেছিস? ও আজ ভাই ভালো হয়ে গেছে, সব ছেড়ে ছুড়ে তাই বলে তোরও সুযোগটা কাজে লাগালি। হিনা তো চোখ বড় বড় হয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথার ভিতরে ঢুকছে না। কিসের ভাই এর কথা বলছে ওরা? আর আকাশ মাহমুদ আসলে কি? হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কলেজের সবাই তো
হুঁশি উড়ে গেছে, কারণ যে ছেলেকে সবাই খ্যাত ছোট লোক বলে টিটকারি করত তাকে সবাই ভাই ভাই করছে কেন? আর লিডারটা ওর পায়ে ধরে মাফ চাচ্ছে কেন? এই মুন্না, ছেড়ে দে রকিকে। মুন্না তো পাগল হয়ে গেছে পুরা। যে আকাশ ভাইয়ের গায়ে এই 2 টাকার রকি মাস্তান হাত দিয়েছে, মুন্না কোনো মতেই নিজেকে শান্ত করতে পারছে না। তাও আকাশের কথায় সেই শান্ত হয়ে যায়। এই রকি, তোকে কে কন্ট্যাক্ট দিয়েছে? ভাই, আপনার কলেজেরই একটা মেয়ে। ওকে, বুঝেছি আমি। ভাই, আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি, আপনি আমায় মাপ করে দিন। সোজা এখন এখান থেকে দূর হ। রকি মাটি থেকে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। এমন সময় দেখে যে হিনা দাঁড়িয়ে আছে। রকি হিনার কাছে গিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। আজ তোর জন্য নিজের জীবন চলে যেত। এই মেয়ে কন্ট্যাক্ট দেওয়ার সময় কি বলেছিল? ভাই ছোট লোক খ্যাত দেখে তাকে তো সহ্য হয় না। আরে নাদানের বাচ্চা, ভাই ছোট লোক খ্যাত না, ভাইয়ের ঘরে ফ্লোর মোছার কাপড়টা যে আছে না, সেটা পর্যন্ত তোদের কেনার সামর্থ্য নাই। ভাইকে জানিস? এই শহরের মোট পপুলার টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেবের ছেলে। আর ভাইয়ের আরেকটা পরিচয় আছে, এই শহরের যতগুলো নামকরা মস্তান আছে সবগুলো বাপসে। হিনার তো চোখ কপালে উঠে গেছে, মনে হচ্ছে যেন তার কানটা এক্ষুনি ফেটে যাবে। কলেজের সবাই তো মুখে হাত দিয়ে ফেলেছে। কি বলে এই খ্যাতমার্কার ছেলে বাংলার টপ বিজনেসম্যানের ছেলে? সবার যেন সমস্ত কিচ্ছু মাথার উপর দিয়ে গেল। এই ছেমড়ি, তুই যতই কোটিপতির মেয়ে হোস না কেন, ভাইয়ের পায়ের নিচে পড়ে থাকবি। হিনার তো চোখ মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, কথাগুলোর ওজন সে নিতে পারছে না। রকি তার পুরো টিমকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে যাবে। এমন সময় রানা কোথা থেকে যেন চলে আসে, আর সে এসে রকির পুরো টিমকে মেরে মাটিতে শুইয়ে দেয়। রকিকে মেরে মাটিতে ফেলে রেখেছে। রকির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, রকির রুহ যাচ্ছে আর আসছে। রানা দৌড়ে আকাশের কাছে আসে। ভাই, আপনার কিছু হয়নি তো? ভাই, আসতে দেরি হয়ে গিয়েছে। ভাই, ওই জানোয়ারের বাচ্চারা নাকি আপনার গায়ে হাত দিয়েছে। আরে রানা, তুই আগে শান্ত হ। আমার কিছুই হয় নাই, আমি ঠিক আছি। রানা টিমের লোকজনকে দেখে সবাই ভয়ে কলেজের ভিতরে ঢুকে পড়ে। এক একজনের হাতে বড় বড় আর্মস। কিভাবে শান্ত হব ভাই? ওরা আমার কলিজার ভাইয়ের গায়ে হাত দিয়েছে। ওদের রক্ত পান না করলে আমার কলিজা ঠান্ডা হবে না। এই রানা, হয়েছে, এবার অফ যা। আর আমি এসব ছেড়ে দিয়েছি। 10 মিনিটের মধ্যে পুরো কলেজ খালি হয়ে যাওয়া চাই। একটা রক্তের দাগও যেন না থাকে। আর রকিকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি কর। আচ্ছা ভাই, 10 মিনিট নয়, আপনার চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে যাবে। চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে যায়। আকাশ ক্লাসরুমের দিকে যাচ্ছে, কিন্তু পুরো কলেজের স্টুডেন্ট ওর দিকে তাকিয়ে আছে। সবার একটাই কথা, যাকে আমরা খ্যাত বলতাম সেই আসল বাচ্চা। আরু কোথা থেকে যেন দৌড়ে এসে আকাশকে সকলের সামনে খপ করে জড়িয়ে ধরে। এই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে, ঠিক আছে তো। এই, তুই এইভাবে কান্না করছিস কেন? তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে কেমন হতো জানিস তুই কিছু? আরে কিছু হবে না আমার। আর এই বাংলার বুকে আমার গায়ে হাত দিবে এমন কারোর বুকের পাঠা হয় নাই। আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার নাম শুনলেই 100 হাত দূরে চলে যাবে। হি ইজ বিল্লা দ্য ডন। আরুর কান্না যেন থামছেই না। আকাশ আরুকে ঘুরিয়ে ওর চোখের পানিগুলো মুছে দেয়। এই পাগলি, আর কান্না করিস না। তোদের মতো বন্ধু থাকতে আমার কে কি করবে? আর তিশার কুত্তাটা আজও আসেনি। ওকে কখনই পাবো না বিপদে আপদে। ধুর, আমার আর কাউকে লাগবে না। তুই সারা জীবন আমার পাশে থাকলেই হয়। সারা জীবন তোর পাশে থাকবো আমি। আকাশ ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই আকাশকে ঝাপটে ধরে, যে যার মতো করে ক্ষমা চাচ্ছে। আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জেনে তোমার সাথে খারাপ আচরণ করেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। শারীরিক গঠন বা পোশাক আশাক দেখে তোমরা মানুষকে বিবেচনা করো। তোমাদের মধ্যে মনুষ্যত্বের কমতি রয়েছে, যেটাকে পরিবর্তন করো, তাহলে নিজে থেকেই মাফ পেয়ে যাবে। অনেকের মনে এখনো সংশয় কাজ করছে আকাশকে নিয়ে। আসলে কি সে সেই ইয়াকুব সাহেবের ছেলে? ইয়াকুব সাহেবের ছেলে হলে সে কেন ছদ্মবেশ ধরলো? ওর বাবার তো টাকার কোনো অভাব নেই, তাও কেন এমন কম দামি পোশাক আশাক পরিধান করে সে? আজ কলেজে ক্লাস হবে না। পুরো কলেজ আকাশকে নিয়ে থমকে আছে। স্যাররাও অবাক যে ইয়াকুব সাহেবের ছেলে এই কলেজে পড়ে। বাংলার টপ
বিজনেসম্যানের ছেলে এই কলেজে পড়ে? তাদের যেন বিশ্বাসই হচ্ছে না। এই আরো চল, আজ ক্লাস করব না। আরু আর আকাশ ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ক্লাস থেকে বের হতে কলেজের গেটের সামনে 10-12টা গাড়ি হাজির। গাড়িগুলো যেমন তেমন গাড়ি না, দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো গাড়িই আছে। মার্সিডিজ, ল্যাম্বরগিনি, সবাই তো গাড়িগুলোর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওরা নিজের স্বচক্ষে কখনো এমন গাড়ি দেখবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আকাশ মার্সিডিজ এর দরজা খুলে ভিতরে বসে যায়, সাথে আরও আছে। সবার কনফিউশন দূর হয়ে গেছে যে আকাশ মাহমুদ কে। এদিকে সবাই তো কানাফোসা করছে, আকাশ মাহমুদ এত বড় লোকের ছেলে, কিন্তু হেনা কলেজের কোনো এক কোনায় বসে বসে চোখের পানি ঝরাচ্ছে। সে নিজেকে নিজে ধিক্কার দিতে থাকে। ছি হেনা, তুই নিজেকে কোটিপতি আর মডার্ন মনে করতি, তুই নিজেকে এলিট ক্লাস দাবি করতি। আজ দেখ তোর পরিণতি। তুই যাকে ছোট লোক আর খ্যাত বলতি, ওর বাসার কাজের লোকও তোর থেকে বেশি মডার্ন আর যোগ্যতাশীল। ছি হেনা, কিভাবে পারলি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে? সে এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরেও নিজের টাকা আর নিজের পজিশন নিয়ে অহংকার করেনি। আর তুই সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত দিমাগ তোর। হেনা নিজেকে ধিক্কার দিয়ে কান্না করতে থাকে। আকাশ ও ড্রাইভারকে বলে সোজা গাড়ি টান দিয়ে থানায় যেতে। আজ ওসির 12টা বাজাবে সে। ড্রাইভার আকাশের কথার মতো গাড়ি টান দিয়ে থানার সামনে নিয়ে যায়। এদিকে আরুর তো মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে। এত দামি গাড়িতে সে কোনো দিন ওঠেনি। আরে ওঠা তো দূরের কথা, সে নিজের স্বচক্ষে দেখেনি। সে ভাবতেই পারছে না আকাশ শহরের নাম করা কোটিপতির ছেলে। আকাশ থানায় গিয়ে সোজা ওসির কাছে চলে যায়। কিরে গরিবের বাচ্চা, আজকে কি মনে করি থানায় এলি? সেদিনের দোলায় তো মনে হয় কম হয়ে গেছে। ওই ওসি গলা নামিয়ে কথা বল। তোর মতো 2 টাকার ওসি আমার পকেটে থাকে। আকাশ ওসির অনুমতি না নিয়ে চেয়ারে বসে পড়ে আর ওসির টেবিলে পা তুলে দেয়। ওসি তো মেজাজ খারাপ হয়ে যায় আকাশের কর্মকাণ্ড দেখে। এ ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার সামনে এসে আমার টেবিলের উপরে পা তুলে দিস। একে তো অনুমতি নিসনি, তার উপরে আবার বেয়াদবি করছিস। এই ওসি গলা নামিয়ে কথা বল, না হয় কণ্ঠনালীটা সোজা লক করে ফেলবো। তুই বাপ চিনতে এখনো ভুল করেছিস। বলেছিলাম না একক দশকে সব হিসাব করব, সময়টা এসে গেছে। ওসি তো সেই লেভেলের খেপে গেছে। এই বেয়াদবের বাচ্চা, আমার সাথে বেয়াদবি বলে সে আকাশের কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। এই ওসি খুব বড় ভুল করেছিস। পুরনো হালখাতার হিসেব এখনো বাকি, তার উপরে নতুন করে আবার হিসেবের খাতা ভারী করেছিস। এই কনস্টেবল এদিকে আয়, এই বেটাকে নিয়ে লকাবে ঢুকা। ইচ্ছা মতন ধোলাই কর, মাথা থেকে পা পর্যন্ত ধোলাই কর, যেন বাকি জীবন আর হাঁটাচলা করতে না পারে। আরু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কারণ আসার সময় আকাশ ওকে বারণ করে দিয়েছে। আরু মনে মনে ভাবছে আজ ওসির শেষ দিন। কত বড় তুফান আসতে চলেছে তার কোনো আইডিয়া নাই। কনস্টেবল আকাশকে নিয়ে গিয়ে লকআপে ঢোকায়। ওসি হাতের মধ্যে বড় একটা রোলার নেয়, আর বাকি 2-3 জন কনস্টেবল হাতের মধ্যে রোলার উঠিয়ে নেয়। আকাশকে ওরা লকআপের মধ্যে ঢুকিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলে। ওসি রোলারটা দিয়ে যেই না আকাশকে মারতে যাবে, তখনই পুরো থানা কাঁপতে আরম্ভ করে। কনস্টেবল একজন দৌড়ে এসে বলে, স্যার রানা মাস্তান থানায় এসেছে, তার সাথে কয়েক শতাধিক ছেলে পেলে। ওসির তো কলিজা কাঁপা শুরু করে। রানা ভাই থানায় কেন? আল্লাহ জানে আজ কপালে কি লেখা আছে। ওসি রানাকে জমের মতো ভয় পায়। শুধু ওসি না, শহরে যত নামি দামি ব্যক্তি আছে সবাই রানাকে বাঘের মতো ভয় পায়। ওসি লকআপ থেকে বের হয়ে যায়, রানার কাছে যায়। ভাই, আপনি হঠাৎ এখানে? আর ভাই, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে ফোন করে বলে দিতেন, আমি চলে যেতাম। ওসি এক কনস্টেবলকে বলে, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা বাইরের জন্য চা নিয়ে আয়। ওসির তো ভয়ে বুক ধুকপুক করছে। বাকি থানার যারা আছে কারোর কলিজায় পানি নাই, কারণ রানা মাস্তান থানায় এসেছে। ওর নাম শুনে নাই এই শহরে এমন একটা মানুষও নাই।
ওর নাম নিয়ে ভয় দেখিয়ে বাচ্চাদেরকে মা বাচ্চা কি ঘুম পাড়ায়। আইওসি, তোর খেল খতম। তোর নাকি খুব পাওয়ার বেড়েছে। ওসি রানার পায়ে পড়ে যায়। ভাই আপনার পায়ে পড়ি, আমার কি ভুল হয়েছে আমি শুধরে নিচ্ছি। ভাই বিশ্বাস করেন আমি কোনো ভুল করিনি। আকাশ তো লকআপের ভেতর থেকে পৈশাচিক হাসি হাসছে, আরও সেই হাসি পাচ্ছে। আইওসি, তুই কোনো ভুল করিসনি। যেটা করেছিস মহা ভুল, যেই ভুলের কোনো ক্ষমা নেই। আর তুই আমার পা ধরেছিস কোন সাহসে? তোকে তো আমি আমার জুতার তলায় পিষে মারবো। ভাই আপনার পায়ের জুতাটা দিয়ে আমাকে ইচ্ছা মতন মারেন, আমি আপনার পোষা কুকুর, কিন্তু ভাই জানে মারিয়েন না। আমার যা ভুল হয়েছে আমি তা শুধরে নিব। প্লিজ ভাই একটা সুযোগ দেন। তোকে আমি কেন, পৃথিবীর কারো সাধ্য নেই তার হাত থেকে বাঁচানোর। এ যদি তোকে প্রাণ ভিক্ষা দেয় তাহলেই তোর দেহতে প্রাণ থাকবে। এমন সবাই কনস্টেবল চা নিয়ে আসে। ভাই আপনার চা চা চা। কনস্টেবলের হাত অনবরত কাঁপতেছে, মনে হয় এক্ষুনি জায়গার মধ্যে মলমূত্র ত্যাগ করবে। আইওসি, তুই লকআপে কাকে আটক করেছিস? ভাই সে থানায় এসে বড় গলায় কথা বলছিল, তাই আটক করেছি। ভাই সে মনে হয় আপনার লোক, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। রানা ওসির বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। ওসি সোজা লাথি খেয়ে ফ্লোরে গিয়ে ছিটকে পড়ে। এই কুত্তার বাচ্চা, সে আমার লোক নয়, বরং আমি তার পোষা কুত্তা। ওসির চোখ বড় বড় হয়ে যায়। রানা মাস্তান কি বলছে এইসব উল্টাপাল্টা? শি ইজ পিল্লা ভাই, যাকে এক নামে পুরো শহর চিনত, পিল্লাহ দ্য কিং। আমি রানা, তার কাছে কাঠপুতলি। আমার মতো অনেক রানা তার আশেপাশে ঘুরঘুর করে। তুই তাকে লকআপে আটক করেছিস, তাহলে ধরে নে তোর সমাধিটা এই থানায় হবে আজকে। ওসির চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতে আরম্ভ করে। ওসির কলিজায় যেন শুকিয়ে গেছে। সে কি করছে তার কোনো আইডিয়া নেই। বিল্লাকে লকআপে না, শুধু তাকে সারা রাত মেরেছেও। থানার মধ্যে যত পুলিশ মজুদ ছিল কারোর কলিজায় সাথে নাই। আজ ওসির পাত্তা কেটে গেছে। ওসি দৌড়ে লকআপে ঢুকে পড়ে আর আকাশের পায়ে গিয়ে জাপটে ধরে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। ওসি নিজের হাত দিয়ে নিজের মুখে সজোরে আঘাত করতে থাকে। ও ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না আপনি কে, আর আমি আমার পাওয়ারেরও অপব্যবহার করেছি, আর এমন কখনো করব না বলে আকাশের পায়ে ঝাপটে ধরে কান্না করতে থাকে। এই ওসি পা ছেড়ে উপরে ওঠ। দেখছিস পাওয়ার? হ্যাঁ, এটাই পাওয়ার। 10 জন কনস্টেবল সাথে নিয়ে গিয়ে মানুষকে তুলে এনে লকআপে ঢুকিয়ে মারধর করা এটা পাওয়ার না। পাওয়ার হচ্ছে তোর মতো ওসি এসে পায়ে ধরে হামাগুড়ি দিয়ে মাফ যা। কি বলেছিলাম তোর হালখাতা ভারী হচ্ছে, কিন্তু শুনলি না সেই এসে আমার পায়ে ধরে হামাগুড়ি দিয়ে কান্না করছিস। যা, জীবনটা ভিক্ষা দিলাম, কারণ এই সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি। না হয় তোর দেহটা এত সময় ফ্লোরে পড়ে থাকতো। এরপর আর এমন পাওয়ারের অপব্যবহার করিস না। ভাই আমার জীবন থাকতে আর কোনোদিন এমন ধারা করব না। এই রানা চল। তারপর সবাই বাসায় চলে যায়। কনস্টেবল একজন ওসির উপরে গরম হয়ে যায়। এই ওসি শোন, এটাই হচ্ছে মানুষত্ব, তোর মধ্যে কোনো মানুষত্ব নাই। ওসি যেন পাগল হয়ে গেছে, তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। আকাশ বাসায় এসে পড়ে, সাথে আরো কেউ নিয়ে আসে। আকাশ তুই এত বড় মাপের একজন হওয়ার পরেও এমন নর্মাল হয়ে থাকিস কেন রে? বেশভূষাতে কি আছে, খালি অহংকার, এটাই তো। শোন, অহংকার আমার 2 চোখের শত্রু। আসলে তুই মহান একজন মানুষ, তোর মতো একজন মানুষকে জীবন সঙ্গী করে পেতাম, জীবনটা সুন্দর হয়ে যেত। কেন করেনে? বারণ করেছে কে? না রে, তার হবে না, কারণ একজনের সাথে আমার সম্পর্ক আজ 3 বছরের বেশি। সে ইতালিতে থাকে, ওকে আমি অনেক অনেক লাভ করি, আর তার চেয়ে বড় কথা তোকে আমি বন্ধু ভাবি। আকাশ, তোর পাশে এভাবেই সারা জীবন থাকতে চাই। আর যদি তোকে ছেড়ে দিয়ে তোর সাথে জীবনের সূত্রপাত করি, তাহলে এটা স্বার্থের লোভ ছাড়া আর কিচ্ছু হবে না। যাক, তোরা ভালো থাক, এটাই দোয়া। আর শোন, তোকে নিয়ে আমার মনে এমন কোনো ফিলিংস নাই, কারণ তুই একটা ভালো মানুষ। তোর মতো ভালো চরিত্রের অধিকারী হতে হলে আমায় আরো 7 বার জন্ম নিতে হবে। সারা জীবন তোর পাশে এভাবে বন্ধু হয়ে থাকতে চাই। আকাশ তুই নিজেকে যাই ভাবিস না কেন, তুই আসলে অনেক ভালো, যেটা আমি জানি। আচ্ছা শোন,
আর যেতে হবে না, অনেকটা সময় হয়ে গিয়েছে। আচ্ছা যা, কাল কলেজে গেলে দেখা হবে। আর শোন, ড্রাইভার তোকে বাসা পর্যন্ত একদম এগিয়ে দিয়ে আসবে। বাসায় পৌঁছে আমায় ফোন করিস। আচ্ছা। তারপর চলে যায়। আকাশ এখন দুনিয়ায় সবচাইতে হ্যাপি একটা মানুষ, কারণ সে নিজেকে বদলাতে শিখে গেছে। তার মধ্যে এখন কোনো হিংস্রতা নাই। তার চাইতে বড় কথা হচ্ছে তার জীবনে আরু নামের একটা ভালো বন্ধু পেয়েছে। পরের দিন সকালবেলা রেডি হয়ে কলেজে চলে যায়। আজ একদম পুরো ভিন্ন গেটআপে। ল্যাম্বরগিনিটা নিয়ে সে নিজেই ড্রাইভ করে কলেজের সামনে পার্ক করে। তারপর সে ভিতর থেকে নেমে আসে। পুরো কলেজের সবাই গাড়িটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আকাশকে দেখে সবাই তো অবাক। এক কথায় রাজপুত্রের মতো লাগছে। ওকে দেখে কেউ চোখ ফেরাতে পারছে না। এমন সময় কেউ একজন পেছন থেকে এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে আর আকাশের ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দেয়। আকাশ তো ভ্যাবাচিকা খেয়ে যায়। সে পিছনে ঘুরে দেখে হিনা। আকাশের মেজাজ তো পুরা গরম হয়ে গেছে। সে হিনার গালের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। এই তোর কত বড় সাহস যে তুই আমাকে জড়িয়ে ধরেছিস? সাহসের কি আছে? আমার বিএফকে আমি জড়িয়ে ধরেছি। এই মেয়ে, শাট আপ। মুখ সামলে কথা বল। তোর সাথে আমার কোনো কারণেই কোনো কিছু ছিল না। হঠাৎ কোথা থেকে উড়ে এসে বিএফ দাবি করছিস? প্লিজ আকাশ, আমায় এভাবে অস্বীকার করো না। আমি যা করেছি ভুল করেছি। প্লিজ আমায় ক্ষমা করে দিয়ে নিজে করে নাও। হিনা মনে হয় যে সে এক্ষুনি কান্না করে দিবে। এই ড্রামা বাজবে। অনেক হয়েছে তোমার ছলনা, এবার আর না। আমি আমার মতো ভালো আছি, আর এইসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। বিশেষ করে তো তোমার সাথে একদমই নাই। ছলনাময়ী মেয়ে নিজের রাস্তা মাপো, আর আমি তো খ্যাত। আমার সাথে কি করে কথা বলছো? ঘৃণা হচ্ছে না এখন? হিনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে সে কিছুই বলার মতো নাই, কারণ সে এমন বিহেভিয়ার আগে দেখিয়ে এসেছে আকাশকে। আজ তা ফেরত পাচ্ছে একক দশকে। এই মেয়ে, সরো। তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কিছুই নাই। আর নিজের স্ট্যাটাস দেখেছো তুমি? সাধারণ একটা ওসির মেয়ে। আর আমি কার ছেলে সেটা তো হয়তো জেনে গেছো। তাহলে এবার ভাগো, আমার লেভেলে না তুমি। হিনা ছোট বাচ্চার মতো কান্না করে দেয় আকাশের কথা শুনে। আকাশ হেনাকে ফেলে রেখে ক্লাসে চলে যায়। হিনা নিজের দোষেই সবটা হয়েছে। অহংকার পতনের মূল। আসলে কথাটা সত্যি। হিনা কান্না করতে করতে বাসায় চলে যায় ক্লাস না করে। আকাশ ক্লাসরুমে ঢুকতেই সবাই ওর সাথে কথা বলতে এগিয়ে আসে, বিশেষ করে মিম। আকাশ হেনার সাথে মিলে তোমায় কষ্ট দিয়েছে, প্লিজ আমাকে তোমার বন্ধু বানাবে? মিম শোনো, সরির কিছু নাই। নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। কেন এতদিন আমি খ্যাত ছিলাম, কিন্তু এখন কি এমন হলো যে মাফ চাচ্ছ? শোনো, তোমরা হচ্ছে স্বার্থপর কাতারের মানুষ। তোমার সাথে বন্ধুত্ব দূরের কথা, তোমার ছায়া পর্যন্ত আমার ধারে কাছে আসতে পারবে না। লেভেল আছে তোমার যে আমার সাথে বন্ধুত্ব করতে আসছো? আমার বাসার পশু পাখিও তো তোমার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন। হ্যাঁ, আসছে বন্ধুত্ব করতে। আকাশের কথা শুনে মিম মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। কারোর মুখে কোনো কথা নাই, কারণ আকাশের আসল পরিচয় জানার পর সবাই বুঝে গেছে আকাশের লেভেল কোথায়। সবাই ওকে অপমান করত, কিন্তু কেউ জানতো না সে এই শহরের নামকরা কোটিপতির ছেলে। আকাশের কাছে তারা কিছুই না। একটু পর আরু আসে ক্লাসে। তিশানও আজ ক্লাসে এসেছে। তিশান তো আকাশের ব্যাপারটা শুনে পুরো থ। ক্লাস শুরু হয়ে যাবে, তাই সবাই নিজের জায়গা ঠিক করে নেয়। আকাশ আজও সামনে বসেছে। পাশের সিটেই আরু, আর তার থেকে এক বেঞ্চ দূরে তিশান। স্যার ক্লাস নিতে এসে দেখে আকাশ সবার সামনে বসেছে, আর ওর কাপড় চোপড় দেখে স্যারের হুঁশি উড়ে যায়। স্যার ভিতরে ভিতরে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, কারণ তিনিও আকাশকে কথা শুনিয়েছেন। স্যার চুপচাপ ক্লাস করে চলে যায়। একটু পর কেউ একজন এসে বলে ওকে হেড স্যার আকাশকে ডাকছে। আকাশ হেড স্যারের কাছে যায়। আকাশ, তোমায় নিয়ে প্রাউড করি যে তুমি আমাদের কলেজে পড়ছো। ইয়াকুব সাহেবের ছেলে আমাদের কলেজে পড়ে। আমার সেটা বিশ্বাসই হচ্ছে না। প্লিজ কখনো কোনো কিছু দরকার হলে আমায় বলবে। ওকে স্যার। তারপর আরো কিছু কথা বলে স্যারের রুম থেকে বেরিয়ে আসে, আর মনে মনে ভাবতেছে দুনিয়ার নিজাম পাল্টে গেছে। ভালো মন দিয়ে কোনো কিছুই যায় আসে না মানুষের। একটাই জিনিস দিয়ে বিবেচনা করা হয়, টাকা পয়সার পাওয়ার। আগে যখন ভেষভূষ
ধরে ছিল হেড স্যার কেন একটা কুকুর পর্যন্ত মুখ ফিরে তাকায়নি। আর আজ আসল পরিচয় জানার পর পুরো কলেজ পিছনে পড়ে গেছে। ক্লাস শেষ করে আরু, তিশান, আকাশ সবাই ক্যান্টিনে বসে গল্প করছে। এমন সময় একটা মেয়ে এসে আকাশকে প্রপোজ করে। মেয়েটা অন্য ডিপার্টমেন্টের। মেয়েটা দেখতে হেব্বি মাশাল্লাহ, কিন্তু আকাশ সোজা জানিয়ে দেয় সে রিলেশন করবে না। কিন্তু মেয়েটা নাছরবান্দা, সেও আকাশকে ছাড়বে না। আরু আর তিশান তো সেই হাসি পাচ্ছে। আকাশের এদিকে মেজাজ খারাপ হচ্ছে। এই আকাশ, রিলেশন করলে কি হয়? এমন করে তাড়িয়ে দিচ্ছ কেন? এই মেয়ে, তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, না হয় মাথা তুলে আছাড় দিব। মেয়েটা ভয়ে সেখান থেকে চলে যায়। আকাশের মেজাজ একদম খারাপ করে দিয়েছে মেয়েটা। এই তোরা থাক, আমি যাচ্ছি। সে কি রে, একটু গল্প করি, আয় না। না রে, আমার ইচ্ছে করছে না গল্প করতে, থাক তোরা, আমি যাই। এই থাম, আমরাও চলে যাব তাহলে। তুই না থাকলে দুইজন গল্প করে কি করব? তারপর সবাই সবার বাসায় চলে যায়। আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, পরে একটা ঘুম দেয়। বিকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে, পরে আবার পড়তে বসে। কারণ একদম নিকটেই চলে আসছে পরীক্ষা, এখন ঘুমিয়ে পড়তে হবে। অনেক রাত পর্যন্ত পড়ে, সমস্ত পড়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে রেডি হয়ে নাস্তা করে কলেজে চলে যায়। কিন্তু কলেজে গিয়ে যা দেখে তার তো হুঁশই উড়ে গেছে। গতকাল যে মেয়েটা আকাশকে প্রপোজ করেছিল সেই মেয়েটাকে হেনা উদুম কেলানি। মেয়েটা আমাকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে এসে আমার পিছনে লুকালো। হ্যাঁ না, তেরে ফুড়ে আসতেছে মেয়েটাকে মারার জন্য। এই কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি ওকে মারছো কেন? আমার অনেক সমস্যা। সে তোকে প্রপোজ করেছে কোন সাহসে? এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তোমার লেভেলে না আমি যে তুমি আমার সাথে তুই তুকারি করবে। আর কথা হচ্ছে ওর ইচ্ছে হয়েছে, সে আমাকে প্রপোজ করেছে। তোমার সমস্যা কোথায় এতে? না, তোকে কেউ প্রপোজ করতে পারবে না, তোকে খালি আমি প্রপোজ করব। ওর কত বড় সাহস সেটা আমি আজকে দেখব। বলি মেয়েটাকে আবার মারতে ধরে। এবার আকাশের মেজাজ খারাপ হয়ে যায়। সে ঠাস করে হিনার গালে কষে একটা লাগিয়ে দেয়। এই তোকে একবার বলেছি না যে আমি তোর লেভেলে না, তারপরেও তুই তুকারি করতেছিস? আর তোর কত বড় সাহস তুই আমার জিএফ এর গায়ে হাত দিস? সে আমাকে গতকাল প্রপোজ করেছে আর আমি একসেপ্ট করে নিয়েছি। হিনা গালে হাত দিয়ে কান্না করতে করতে, প্লিজ আকাশ, তুমি এমনটা করো না। তুমি শুধু আমাকে ভালোবাসবে, তোমার ভালোবাসা পাওয়ার অধিকার শুধু আমার আছে। প্লিজ ওকে না করে দাও। হ্যাঁ, আমার এত টাকা পড়ে নাই যে তোর মতো ধোকাবাজকে আবার ভালোবাসতে যাব। ভুলি নাই আমি এখনো কোনো কিছু। মনে আছে সেদিন সবার সামনে জুতোর বাড়ির কথা? সেদিন আমার সবটাই তোমার ছিল, কিন্তু আজ অন্যজন পারে জমিয়েছে। সে যাই করুক না কেন, আশা করি সে অন্তত তোমার মতো ধোকাবাজি করবে না। আর প্লিজ তোমার ড্রামাগুলো বন্ধ করো আর আমার চোখের সামনে থেকে দফা হও। হিনা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মেয়েটা তো সেই খুশি যে আকাশ তাকে একসেপ্ট করে নিয়েছে। এই সবাই দাঁড়িয়ে ছিল, কি দেখছেন? যান ক্লাসে যান। আর এই যে মেয়ে, তুমি আমায় যত ভালোই বাসো না কেন, কখনো আমার মনে ঢুকতে পারবে না। কারণ যখন আমার ভরসা খারাপ ছিল তখন কেউ আমার ধারে কাছেও আসতো না। আর আজ যখন নিজেকে বদলে নিয়েছি, মানুষের লাইন পড়ে গেছে। এমন লোক দেখানো ভালোবাসা আমার দরকার নেই, যে ভালোবাসার মন দেখে না, মানুষটা কেমন সেটা বিবেচনা করে না, খালি দেখতে কেমন টাকা পয়সা আছে কিনা সেটা দেখে। এমন ধারা ভালোবাসা আমার দরকার নেই। আর শোনো, হিনার সামনে তোমায় এমন বলেছি তার জন্য কারণ আছে। এখন তুমি যেতে পারো, আমার দ্বারা ভালোবাসা হবে না। সে এটা বলেই মেয়েটাকে রেখে ক্লাসের দিকে চলে যায়। স্যার ক্লাস করাচ্ছে, স্যারের লেকচার শুনছি মন দিয়ে, কিন্তু হঠাৎ কি কারণে জানি জানালার দিকে নজর যায়। তখনই চোখ পড়লো অনেকগুলো গাড়ি কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। গাড়িগুলো আমার পরিচিত মনে হচ্ছে। দূর যাই হবে হোক, স্যারের লেকচারের দিকে মন দেই। স্যারের লেকচার শুনছি, এমন সময় পিয়ন এসে বলে হেডমাস্টারের রুমে এখন ডেকেছে আমাকে। পিয়নের সাথে সাথে হেডমাস্টারের রুমে গেলাম। ভিতরে ঢুকতেই তো বড় ধরনের একটা ঝাটকা খেলাম, কারণ হেড স্যারের রুমে হেড স্যার একা না, ওনার সাথে আর একটা লোক বসে আছেন। তিনি হচ্ছেন আমার বাবা। হ্যাঁ, এবার বুঝে আসছে গাড়িগুলো চেনা চেনা কেন লাগছিল। লোকটা আমাকে দেখতে পেয়ে চেয়ার থেকে উঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল।
আমার ভিতরে কোনো ফিলিংসে কাজ করছে না। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বাবা, তুই এত বড় শাস্তি কি করে দিলি আমাদেরকে? আজ একটা বছর তুই ঘর থেকে বাইরে। সেদিন না হয় রাগ করে তোর গায়ে হাত তুলেছিলাম আর কিছু কথা শুনিয়েছিলাম, তাই বলে তুই আমাদেরকে ছেড়ে চলে আসবি? আজ একটা বছর আমাদের মনে কোনো শান্তি নেই। তোর মা রোজ কাঁদে তোর জন্য, আর আমার কথা নয় বাদে দিলাম, আজ তোর হেড স্যার খবর না দিলে তো তোর কোনো খোঁজ পেতাম না। বাবা, তুই কিভাবে পারলি আমাদেরকে ছেড়ে একটা বছর কাটিয়ে দিতে? আকাশ ওর বাবাকে ছাড়িয়ে নিয়ে, মাত্র 1 বছর হয়েছে, আরো অনেকটা সময় পড়ে আছে। প্লিজ আকাশ, আর রাগ করে থাকিস না, প্লিজ এবার ঘরে ফিরে চল। না, কখনোই না। ঘরের গণ্ডিতে ওই দিন পাড়া দিব যেদিন মানুষের মতো মানুষ হতে পারবো। কারণ ওই দিন এটা বলে ঘর ছাড়তে বলেছিলে আমার মতো কুলাঙ্গার সন্তান তোমার দরকার নেই, আর বলেছিলে আমার মতো ছেলে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমার মরে যাওয়াই ভালো। কিছুই ভুলিনি আমি। জেদ করে যেমন ঘর ছেড়েছি তেমন মানুষের মতো মানুষ হতে পারলেই ঘরে ফিরবো আবার। আর আপনার যদি স্যারের সাথে কোনো কাজ থাকে তাহলে কলেজে আসতে পারেন। আমার খোঁজ নিতে কলেজে আসতে হবে না, আমার সামনে পরীক্ষা, আমাকে তাতে ফোকাস করতে দিন। চলি, এবার আমার গুরুত্বপূর্ণ ক্লাস চলছে। আকাশ চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে সে পিছনে ফিরে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। শোনেন, আমি যেমনই ছিলাম, যে পথেই ছিলাম না কেন, কখনো অন্যায় করে নাই, মানুষের ক্ষতি করে নাই। আর আপনি আজ বেঁচে আছেন আমি আকাশের জন্য, সেই জন্য আমি কুলাঙ্গার হয়ে গেলাম। আকাশ হেড স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে চলে আসে। ইতিমধ্যে পুরো কলেজ খবর পৌঁছে গেছে যে এই শহরের টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেব কলেজে এসেছে, তাই স্যাররা ক্লাস ছুটি দিচ্ছে। পুরো কলেজে গমগম করছে মানুষের জন্য। কলেজ স্টুডেন্ট আরও বাহিরের অনেক মানুষও কলেজে এসেছে ইয়াকুব সাহেবকে দেখার জন্য। আকাশের সেই দিকে কোনো আক্ষেপ নাই, তার মন খারাপ হয়ে আছে, তাই সে আরুকে নিয়ে গাছতলে চলে যায়। কিরে, তোর বাবা আসছে, তোর আরো খুশি হওয়ার কথা, কিন্তু সেখানে তুই মন খারাপ করে বসে আছিস। কারণ আমি ওনার ছেলে না, তাই। মানে কি বলছিস আকাশ? তুই তো জেনেই গেছিস আমি কে। দেখ, আমি যাই করেছি কখনো মানুষের খারাপ করিনি, মানুষের সাথে অন্যায় বা খারাপ আচরণ করিনি। আর আজ সেই লোকও বেঁচে আছে আমার জন্য। পিন্টু হাজি ওনার পিছনে লোক লাগিয়ে দিয়েছিল মারার জন্য, কিন্তু আমার জন্য কিছুই করতে পারেনি। আমি উল্টো ওদের সব কয়টাকে সাইজ করেছি, আর সেই ঘরের মানুষই আমাকে বলে আমি নাকি কুলাঙ্গার, আমার নাকি বেঁচে থাকার অধিকার নেই, আমি সন্ত্রাস। দেখ আকাশ, তুই হয়তো কষ্ট পেয়ে কথাগুলো বলছিস, কিন্তু দেখ তোর বাবা রাগের থেকে কথাগুলো বলেছে। আর তুই যত ভালোই করিস না কেন, তোর কাজ করার লাইনটা তো খারাপ, তাই তিনি হয়তো রিয়াক্ট করেছেন। আরো তুই কি ওনার পক্ষ হয়ে কথা বলছিস? আরে না, ওনার পক্ষ নিয়ে কথা বলতে যাবো কেন, আমি তোর পক্ষ নিয়েই কথা বলছি। আচ্ছা থাক, এবার আর গাল ফুলিয়ে থাকতে হবে না, চল ক্যান্টিনে যাবো, আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়ে দুজনেই দুজনের বাসায় চলে যায়। ইয়াকুব সাহেব নিরাশ হয়ে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে হেনা তো বাসায় গিয়ে সমস্ত কিছু তোলপাড় করে ফেলেছে, কেউ ওকে থামাতে পারছে না। আমি আকাশকে ভালোবাসি, আমার আকাশকে চাই। বাসায় যত কাচের শোপিস ছিল সব ভেঙে গুড়ি গুড়ি করে ফেলেছে। হিনার বাবা, ওসি। মারে, তুই তারা অপমান করেছিস, আমিও তারে অত্যাচার করেছি, এত কিছুর পরেও কি সে তোকে মেনে নেবে? আমি জানি না, আমার আকাশকে লাগবে, বাস লাগবেই, না হয় আমি সুইসাইড করব, শেষ কথা। তোমরা আমার ভালো যদি চাও তো ওকে এনে দাও, না হয় তোমাদের মেয়ের মৃত্যুর লাশ কাঁধে নিতে প্রস্তুত হও। আকাশ বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে পরে একটা ঘুম দিতে যাবে বলে ভাবে, কিন্তু তখনই অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে। হ্যাঁ, কে বলছেন? আমি থানার ওসি বলছি। আমাকে কি কারণে ফোন করেছেন? প্লিজ বিল্লা ভাই, আমার কথাটা একটু শুনেন। আমার মেয়েটা আপনাকে খুব বেশি ভালোবাসে, সে আপনাকে না পেলে নাকি সুইসাইড করবে। প্লিজ আপনি আমার মেয়েটাকে গ্রহণ করে নেন। এই ওসি মাথা পাগল হয়ে গেছে? হ্যাঁ, সামান্য একটা ওসির মেয়েকে আমি বিয়ে করব? এটা কখনোই সম্ভব না। আর কে কি করবে এতে কিছু আমার দেখার সময় নেই। সুসাইড করবে না কি করবে সেটা ওর ব্যাপার,
ওর পরিবার যদি আমার নাম্বারে ফোন আসে তাহলে অবস্থা খারাপ করে ছেড়ে দেব। আর আমার রিলেশন আছে অন্য মেয়ের সাথে। কিছুদিন পর আমরা বিয়ে করতে যাচ্ছি। আপনার মেয়েকে বলবেন অযথা কোনো কিছু করে নিজের বিপদ ডেকে না আনতে, এতে আপনার মেয়েরই ক্ষতি হবে। বাই, ভালো থাকেন। আকাশ ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা ঘুম ভাঙার কারোর হাতের স্পর্শে কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ মিটমিট করে চোখটা খুলে দেখে আম্মু। আম্মু তুমি? হ্যাঁ আমি। আকাশ লক্ষ্য করে ওর আম্মু কান্না করছে। তুমি কান্না করছো কেন? আজ 1 বছর পর তোকে দেখতে পেয়েছি। আজ 1 বছর ধরে তোর চাঁদ মাখা মুখখানা দেখি না, তো কান্না করব না তো কি করব? আকাশ ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আম্মু আমায় ক্ষমা করে দাও, আমি নিজেকে মানুষ করার জন্য ঘর ছেড়েছি। কিন্তু আম্মু তুমি আমার খোঁজ পেলে কোথায়? তোর আব্বু আজ বলল তুই এখানে একটা কলেজে পড়াশোনা করিস। আর তাছাড়া তোর ড্রাইভারের সাথে আমার গতকাল দেখা হয়েছে। ওদেরকে জিজ্ঞেস করেছি তোর কথা, কিন্তু ওরা বলেছে তোর নিষেধ আছে ঠিকানা বলতে। তাও অনেক জোর করে তোর ঠিকানা মুখ থেকে বের করেছি। আকাশ ওর আম্মুর কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে। তবে আম্মুর সাহস দেখে আমার অবাক লাগছে যে উনি থাকে এক শহরে আর সেই শহর থেকে আমার খোঁজ করার জন্য অন্য শহরে চলে আসছে, তাও আবার একা। আব্বু জানে তুমি যে আমার খোঁজে এসছো? হ্যাঁ জানে। তাহলে তোমায় একা ছেড়ে দিল কি করে? ছেড়েছে কোথায়, আমি জোর করে বের হয়েছি। বলেছি আমার ছেলের কাছে যাব আমি। আমায় যদি আটকানোর চেষ্টা করে তাহলে চিরতরে ঘর ছেড়ে দেব। আর তাছাড়া ওই লোকের জন্যই তো তুই ঘর ছেড়েছিস। 1 বছর আমার কত যে চোখের জল ঝরেছে জানিস। রোজ রাতে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে লাল করে ফেলতাম। আম্মু সরি। এই পাগল ছেলে, কি করিস? যা হয়েছে হয়েছে, এবার ঘরে চল। না আম্মু, এটা সম্ভব না। তুই যদি আজ আমার সাথে ঘরে না যাস তাহলে আমি এখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাব। আম্মু তুমি কি বলছো এসব উল্টাপাল্টা? আমি এত কিছু বুঝি না। তোর ঘরে যেতে হবে আমার সাথে। আম্মু তুই আমার সাথে যাচ্ছিস, এটাই ফাইনাল। আকাশের আম্মু যখন বাসায় এসেছে তখন পল্লব ছিল না বাসায়। সে পল্লবকে ফোন করে বলেই বাসায় আসতে। সে তার নিজ বাড়িতে ফিরে যাবে। পল্লব আকাশের ফোন পেয়ে তাড়াতাড়ি বাসায় আসে। আচ্ছা পল্লব তুই থাক, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা ভাই, তাহলে আজ রাতে আমিও আমার বাড়িতে ফিরে যাব। হ্যাঁ তাই কর, বাসার মানুষ অনেক চিন্তায় আছে। তারপর আকাশের আম্মু আর আকাশ মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আকাশ ফোন করে ওর সমস্ত গাড়ির ড্রাইভারকে বলে দেয় সবাই যেন ওর বাড়িতে চলে যায় গাড়ি নিয়ে। বাসায় পৌঁছাতেই রুহি এসে ঝাপটে ধরে কান্না করে দেয়। এই কুত্তা শয়তান বদমাইশ, কই ছিলি তুই এতদিন? বলে মারতে শুরু করে রুহি আকাশের ছোট বোন। আরে আরে মারছিস কেন? লাগছে তো। চুপ কুত্তা কোথাকার, তোর শরীরে একদম হাতের নখ ঢুকিয়ে দিব। কিভাবে পারলি তুই আমাকে ভুলে থাকতে ভাইয়া? আকাশ চুপ করে আছে। এই রুহি, এখন বক বক করিস না, পরে এসব আলাপ করিস। এখন অনেক দূর থেকে এসেছে, আগে একটু ফ্রেশ হতে দে। আকাশ আজ 1 বছর পর বাসায় এসেছে। বাসাটা সেই আগের মতোই আছে, কিন্তু কেমন নীরব একটা পরিবেশ। ঘরটা কি মরা বাড়ির মতো বানিয়ে ফেলেছে। আমি আমার যে রুম ছিল সেটাতে চলে গেলাম, গিয়ে দেখি সমস্ত কিছুই আগের মতোই আছে। অবাক হলাম আমার রুমটা একদম পরিপাটি করে গোছানো দেখে। তার মানে এই রুমটা রোজ কেউ গুছিয়ে রাখে। আকাশকে পেয়ে বাসার সবাই মহা খুশি। আকাশও খুব খুশি। সে সবার সাথে হেসে খেলে কথা বলতেছে, শুধু তার বাবাকে ছাড়া। কারণ সেই মানুষটার প্রতি তার কেন জানি একটা অভক্তি চলে আসছে। আকাশের বাবাও কিছুটা আন্দাজ করতে পেরেছে। তিনিও ভেতরে ভেতরে কুকড়ে কুকড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আকাশ একেবারে বাসায় ফিরে আসছে। সে সারাদিন বাসায় থাকে। পরের দিন সকালবেলা রেডি হয়ে নিজের গাড়িটা নিয়ে কলেজে চলে যায়। কলেজের গেট দিয়ে ঢুকবে এমন সময় হেনা তার সামনে পথ আটকায়। এই আকাশ দাঁড়াও, তোমার সাথে আমার শেষ কিছু কথা আছে। তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কথা নেই। না, তোমার কথাগুলো শুনতে হবে বলে হেনা আকাশের পথ আটকে ধরে। আচ্ছা বলো, কি বলবে? আকাশ, তুমি কি সত্যি আমায় ভালোবাসো না?
আমার জন্য কি তোমার একটুও মায়া হয় না? এই মেয়ে, ড্রামা বন্ধ করো। তোমাকে আমার দুই চোখেই সহ্য হয় না। আর রইল ভালোবাসা, শোনো, তুমি ভালোবাসার মতো যোগ্য মেয়েই না। তোমার থেকে পতিতার মেয়েরাও ভালো আছে। তুমি তো মুখোশধারী শয়তান মেয়ে। তোমার মতো মেয়েকে যে কিভাবে আমি ভালোবেসেছিলাম সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আকাশ বলো, আরো বলো, যা ইচ্ছে হয় বলো আমাকে নিয়ে, যত অপবাদ দিতে ইচ্ছে হয় দাও, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে নাও। আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি। আমি জানি যে আমি ক্ষমার যোগ্য না, কিন্তু বিশ্বাস করো, আমার তোমাকে চাই। তুমি ছাড়া আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়। তোমাকে না পেলে আমি সত্যি মরে যাব। এই ধোঁকাবাজি মেয়ে, মরবি না হয় যা করবি কর। আমাকে কেন বলতেছিস এসব কথা? তুই হচ্ছিস বিষাক্ত একটা সাপ, যার জীবনে যাবি তাকে ধ্বংসন করে বিষে লীল করে দিবি। তোর মতো মেয়ে ভালোবাসার যোগ্য না। আর শোন, তোর যা ইচ্ছা হয় তাই কর। মরবি না কি করবি সেটা তোর একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইসব কথাবার্তা আমার সামনে বলিস না। যা দূরে কি মর, আমি গেলাম। আকাশ হেনাকে রেখে ক্লাসে চলে আসে। হেনা সেখানেই বসে কান্না করে দেয়। আকাশ ক্লাসে এসে আরুর সাথে কথা বলছে। এমন সময় স্যার ক্লাসে ঢুকে। স্যার আসা মাত্রই সবাই নীরব হয়ে যায়। এভাবে 4 ঘন্টা যাওয়ার পর কলেজ ছুটি হয়ে যায়। আকাশ আর আরু ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাবে। এমন সময় আকাশের নজর পড়ে কলেজের গেটের দিকে। হেনা এখনো সেখানে মাটিতে বসে আছে। যেভাবে বসা ছিল ঠিক সেভাবেই বসে আছে। আকাশের মাথায় কিছুই ঢুকছে না। মেয়েটা 4 ঘন্টা এক জায়গার মধ্যে কিভাবে বসে আছিল। ধুর, আমার কি, ওর ভালো লেগেছে তাই সে বসেছিল। আকাশ ওকে পাত্তা না দিয়ে আরুকে নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা দেয়। হিনা আকাশকে দেখতে পেয়ে ঘাড় ঘুরে আকাশের দিকে অসহায়ভাবে এক ঝলক তাকায়। হিনা হয়তো আকাশকে কিছু একটা বলতে চায়, কিন্তু আকাশের কোনো ফিলিংস নেই যে হিনার কথা শুনবে। সে দেখেও না দেখার ভান করে ক্যান্টিনে চলে যায়। আকাশ আর আরু ক্যান্টিন থেকে নাস্তা করে ফিরে আসে, কিন্তু আকাশ লক্ষ্য করে হিনা আর নাই, সে চলে গেছে। আর সে জায়গায় বসেছিল সেখানে চোখের পানিতে ভিজে মাটিগুলো কাদা হয়ে আছে। ধুর, তাতে আমার কি, আমাকে কাঁদিয়েছে, এখন সে নিচে কাঁদুক। আকাশ কলেজের পাশে পার্ক করা তার সেই গাড়িটা আছে, সেটা স্টার্ট করে আরুকে নিয়ে চলে যায়। আরু ওর বাসার সামনে নামিয়ে দিয়ে সে তার বাসায় চলে যায়। বাসায় মোটামুটি ভালোই লাগছে এখন আকাশের। সবাই অনেক কেয়ার করে তার। সারাদিন মা আর ছোট বোনের সাথেই হাসি ঠাট্টা করেই চলে যায় তার। রাতের বেলা খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছে আর ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসতেছে না। বিছানার এপাশ থেকে ওপাশ খালি ছটফট করতেছে। ঘুম কোথাও যেন উধাও হয়ে গেছে। আকাশ চোখ বুঝেই শুয়ে আছে। তখনই তার সকালের কথাগুলো মনে পড়ে। না, আজ মেয়েটাকে অনেক কথা শুনিয়েছি, এমন ভাবে না বললেও পারতাম। মেয়েটার চোখ মুখ দেখে কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমায় সত্যি ভালোবাসে। এবার তার ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই, কিন্তু কি আর করব, সে তো আমার মন নিয়ে খেলা করলো। আমিও তো তাকে সত্যি ভালোবাসতাম আর এখনো বাসি, কারণ প্রথম প্রেম কখনো ভোলা যায় না। তবে যত যাই হোক, মেয়েটাকে এইভাবে কাঁদানো আমার একদমই উচিত হয় নাই। না, কালকে কলেজে গিয়ে ওর সাথে কথা বলবো। যদি ওর হাব ভাব ভালো দেখি তাহলে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করব। আকাশ হেনাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙে কারোর ফোনের আওয়াজে। সে মিটমিট করে চোখটা খুলে বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে। ফোনটা কানে দিতেই অপর পাশ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে কেউ একজন বলে ওঠে, বিল্লা ভাই, আপনাকে বলেছিলাম আমার মেয়েটাকে নিজের করে নিতে, কিন্তু আপনি নেননি। যদি নিতেন আজকে আমার মেয়েটার এমন দুর্দশা হতো না, সে জীবিত থাকতো। আকাশের তো কিছুই ঢুকছে না মাথায়। এই কি বলছেন উল্টা পাল্টা আপনি? হ্যাঁ, যা শুনেছেন সব ঠিকই শুনেছেন। গতকাল রাতে হেনা সুইসাইড করেছে। জানেন বিল্লা ভাই, সে রাতের বেলায় আমাকে আর তার মাকে জড়িয়ে খুব কেঁদেছিল, আর বারবার খালি একটা কথাই বলছিল, আম্মু আব্বু তোমরা দুজনেই আমাকে মাফ করে দিও। কিন্তু বুঝিনি যে আমাদের মেয়েটা এত বড় একটা কাণ্ড করে ফেলবে। হেনার আব্বুর কথা শুনে আকাশ লাফ দিয়ে উঠে বসে পড়ে। আকাশের যেন দিন দুনিয়াদারি পুরো ঘোলাটে হয়ে গেছে হেনার আব্বুর কথা শুনে। আকাশের নিঃশ্বাসটাও যেন এক্ষুনি বের হয়ে যাবে শরীর ছেড়ে। কি বললো এটা, যে হেনা সুসাইড করেছে? আকাশ চিৎকার করে কান্না করে দেয়।
না হিনা, এটা করতে পারে না। সে আমায় গতকাল কিছু একটা বলতে চেয়েছিল, সে মরতে পারে না। আকাশ তাড়াতাড়ি করে শার্টটা গায়ে দিয়ে আরুকে ফোন করে। আরু হেনা নাকি সুসাইড করেছে। জানি না, আমিও এমনটাই শুনলাম। তুই তাড়াতাড়ি চলে আয়, দুজনে মিলে হেনার বাসায় যাব। আচ্ছা তুই দাঁড়া, আমি কিছু সময়ের মধ্যেই আসছি। আকাশ কোনো মতে তাড়াহুড়ো করে গাড়ির চাবিটা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে, চোখে মুখে হতাশার ছাপ। গাড়িটা স্টার্ট দিয়ে আরুর কাছে চলে যায়। তারপর দুজন মিলে হিনার বাসায় যায়। হিনার বাসার সামনে মানুষটি ভর্তি। আকাশ যত এগোচ্ছে ভয়ের মাত্রা ততই বাড়ছে। আল্লাহ, হেনার যেন কিছু না হয়, আমি ওকে খুব ভালোবাসি। আকাশ আস্তে আস্তে করে ঘরের দিকে এগোতে থাকে। একটু সামনে যেতেই দেখে সাদা কাপড় মোড়ানো একটা লাশ মাটিতে শুয়ে রয়েছে। এটা দেখে আকাশের পরিচয়টা মোচড় দিয়ে ওঠে। আল্লাহ, হেনার কিছু হলে আমি মরে যাব। আকাশকে দেখতে পেয়ে হিনার বাবা এগিয়ে আসে। এই যে আকাশ মাহমুদ উর্ফে বিল্লা ভাই, আমার মেয়েটা মাটিতে ঘুমিয়ে আছে। হিনার আব্বুর কথা শুনে আকাশের কলিজা ছিঁড়ে যাচ্ছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না। না, এটা হিনা না, আমি এটা বিশ্বাস করি না। হেনার কিচ্ছু হতে পারে না। আকাশ দৌড়ে গিয়ে লাশটার মুখ থেকে কাফনের কাপড়টা সরিয়ে ফেলে। আকাশ লাশটাকে দেখে সজোরে এক চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। হিনা ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। কলিজা, তুমি এটা কি করলে? আকাশ সজোরে চিৎকার করে কান্না করছে। কলিজা, আজ আমি তোমার সাথে সমস্ত কিছু ঠিক করে নিতাম। কলিজা, একটু ধৈর্য ধরলে না তুমি? পাগলের মতো এটা কি করে বসলে? আমি এখন কি নিয়ে বাঁচবো? কাকে কলিজা বলে ডাকবো? কি আমাকে ভালোবাসবে তোমার মতো করে? মানুষ বলতেই ভুল, তুমিও না হয় না জেনে শুনে কিছুটা ভুল করেছো। কলিজা, শাস্তি তো আমি তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেখানে শাস্তি দিইনি সেখানে তুমি নিজেকে নিজেই শেষ করে দিলে। কলিজা, কলিজা, এটা কেন করলে? এখন আমায় কে ভালোবাসবে? না, তুমি মরতে পারো না, আমার কলিজা মরতে পারে না। এই যে আপনারা সবাই বিশ্বাস করেন আমার কলিজা মরে নাই। ও কলিজা, ওঠো না। বলে হিনা দেহটাকে পাজা কোল করে জড়িয়ে ধরে কান্না করে গেল থাকে। আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওর চোখ দিয়েও বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরে পড়ছে। আকাশের কান্না যেন ওর কলিজাটাকে ছিদ্র করে দিচ্ছে। একটু হেয়ালির জন্য দুটো জীবন আজ নষ্ট হয়ে যাচ্ছে। হিনা এমন ধারা কাজ করেছে আরুরও যেন বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ না, কেন তুমি এমনটা করলে? আকাশের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি আমি। ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে। এখন ওর কি হবে? তুমি যে তাকে ছেড়ে চলে গেলে। ছেলেটা যে এখন পাগলের মতো কান্না করছে, ওর চোখের পানি যে আমার সহ্য হয় না। সবটাই হয়তো আমার দোষ। আমি তোমাদের মাঝে কেন এসেছি? না হয় আজ হয়তো তুমি এমনটা করতে না। হিনার আব্বু ও আম্মু সবাই কান্না করছে। আকাশ এখনো হিনাকে পাজাগোল করে জড়িয়ে ধরে আছে। হিনার আব্বু, এই যে আকাশ ভাই, আর কোনো কান্না করে লাভ নাই। আপনি আমাদের নয়নের মেয়েটাকে আমাদের থেকে কেড়ে নিয়েছেন। এই যে ধরেন, হেনার হাতে একটা চিঠি ছিল যেটাতে লেখা ছিল, তোমরা এই চিঠিটা আকাশের হাতে পৌঁছে দিবে প্রিয় মা বাবা। আকাশ চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে আরম্ভ করে। হে কলিজার টুকরা, আমি জানি তুমি কাঁদছো, প্লিজ কেঁদো না। কলিজা, আমি অন্যায় করেছি, তাই নিজেকে ছোট্ট একটা শাস্তি দিলাম। কলিজা, আমি জানি আমার মধ্যে অহংকারে ভরা ছিল, কিন্তু বিশ্বাস করো, সেই খেয়াল তোমার সাথে মিশবার পরে উদা হয়ে গিয়েছে। কলিজা, মানুষ বলতেই তো ভুল, আমিও না হয় ভুল করেছিলাম। তোমায় ভরা মজলিসে অপমান করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমায় অপমান করার ইচ্ছে ছিল না আমার। তোমার জন্য সত্যি আমার মনে ভালোবাসা ছিল। শুরুতে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবেসেছিলাম, কিন্তু পরে কিভাবে যেন তোমায় ভালোবেসে ফেলেছি। কলিজা, বিশ্বাস করো, তোমাকে অন্যের সাথে দেখেই নিজেকে সামলাতে পারছিলাম না। তোমার সাথে অন্য কাউকে দেখলে গা চলে যেত, মনে হতো আমার জিনিসে কেউ হস্তক্ষেপ করছে। তাই রাগ সহ্য করতে পারিনি, তোমায় অপমান করে বসেছি। তার মধ্যে তোমায় নিয়ে পুরনো একটা ক্ষোভ ছিল, যে আমায় থাপ্পড় খাইয়েছ, আমায় অপমান করিয়েছ, তার প্রতিশোধ নিব। সমস্ত কিছু মিলিয়ে তোমার উপরে একটা ক্রোধ ছিল, তাই জেদের বশে তোমার উপরে ঝাল মিটিয়েছি। এসব করার সময় আমি নিজের মধ্যে ছিলাম না, কিন্তু পরে ঠিকই আমি এর জন্য অনুতপ্ত হয়েছি। কলিজা, বিশ্বাস করো,
তুমি শহরের নামকরা কোটিপতির ছেলে, এটার প্রতি আমার কোনো লোভ ছিল না। বরং এটা শোনার পর আরো ভালোভাবে রিয়েলাইজ করেছি যে তুমি শহরের নামকরা কোটিপতির ছেলে হওয়ার পরেও তোমার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই। আর আমি 2 টাকার ওসির মেয়ে হয়ে আমার এত অহংকার। তাই নিজেকে শুধরে নিয়ে তোমার কাছে ফিরে গিয়েছিলাম। কিন্তু কলিজা, আমার কপালে মাফ জুটনি। জানো কলিজা, সেদিন 4টা ঘন্টা মাটিতে বসে কেঁদেছিলাম। ভরসা ছিল কলেজ শেষ হলে তুমি এসে যখন আমায় এই অবস্থায় দেখবে, তখন তুমি সব ভুলে গিয়ে আমায় বুকে টেনে নেবে। কিন্তু এমন কিছুই করনি। কলিজা, তোমার হয়তো বিশ্বাস হবে না যে আমার ভালোবাসা তোমার বড় লোক নামটার উপরে। বিশ্বাস করো, তোমায় সত্যি ভালোবাসতাম কলিজা। এই যে তার প্রমাণও দিয়ে গেলাম। নিজেকে শেষ করে দিয়ে বিষের বোতল পুরোটা খেয়ে ফেললাম। লোক থাকলে নিজেকে শেষ করতাম। কলেজে টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারে না। এই যে যখন তুমি চিঠিটা পড়বে, তখন হয়তো আমি এই দুনিয়ায় থাকবো না। যদি তোমাকে দেখার জন্য হতো এসব করেছি, তাহলে অন্তত নিজেকে শেষ করতাম না। যাদের টাকা পয়সার লোভ আছে, তাদের জীবনের লোভ নেই। এটা কি করে হতে পারে? জীবনে যদি নাই থাকে, তাহলে টাকা পয়সার লোভ করে কি হবে? এরপরেও যদি তোমার মনে হয় তোমার কোটিপতি নামটার উপরে আমার লোভ ছিল, তাহলে কলিজা, আমি ব্যর্থ। অনেক অন্যায় করেছি তোমার সাথে, মাফ করে দিও আমায়। তোমায় হয়তো আর কখনো দেখতে পাবো না, কারণ আমার 2 চোখ বন্ধ হয়ে যাবে। কলিজা, জীবিত থাকতে কখনো একবার জড়িয়ে ধরে চুমুও দাওনি। চিঠির এই লাইনটা যখন পড়বে, তখন তো আমি মরা লাশ হয়ে গেছি। এখন কি একটাবার বুকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ রেখে দেবে? তাহলে উপরে গিয়ে শান্তি পেতাম। ভালো থেকো কলিজা। ইতি, তোমার ভালোবাসা না পাওয়া অভাগিনী। আকাশ সেনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কলিজা গো, তুমি এটা কেন করলে? তোমায় একটা না 1000টা চুমু দিব আমি। আকাশ বুক ফাটিয়ে কান্না করতেছে আর হেনার মৃতদেহটাকে জড়িয়ে ধরে ও চোখে মুখে কপালে পাগলের মতো চুমু খাচ্ছে। আকাশের কান্না দেখে আরুর কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেছে। আরো সহ্য করতে না পেরে সে সেখান থেকে চলে আসে। এই আকাশ ভাই, আপনি এখন এখান থেকে চলে যান। আমার মেয়েটাকে তো বাঁচতে দিলেন না, মৃত বানিয়ে দিয়ে এখন আফসোস করে লাভ কি? এই ওসি একদম চুপ। আমার কলেজা মৃত না, আমার কলেজা আমার বুকে ঘুমিয়ে আছে। একদম একটা সাউন্ড করবি না। সাউন্ড করবি তো গলার কণ্ঠনালে সোজা টেনে বের করে ফেলবো। ভাই, আপনি যা করার আমার সাথে করেন, কিন্তু আমার মেয়ের লাশ আপনাকে স্পর্শ করতে দেব না। থানা থেকে কিছু পুলিশ আসছে। তোরা কি দেখছিস? ওনাকে নিয়ে গিয়ে বাইরে রেখে আয়। আমার মেয়ের আশেপাশেও আসতে দিব না। আকাশ তো কোনো মতেই হিনাকে ছেড়ে উঠবে না। সে শক্ত করে হিনাকে জড়িয়ে ধরে আছে। ওসির কথা মতো পুলিশগুলো জোর করে আকাশকে বাড়ির বাইরে রেখে আসে। এই তোরা কি করছিস? প্লিজ আমাকে ভিতরে যেতে দে, আমার কলেজাটা যে ঘুমিয়ে আছে। থানার পুলিশগুলো, ভাই মাফ করবেন, স্যারের অর্ডার আমরা অমান্য করতে পারবো না। আকাশ ঘরের বাইরে বসে কান্না করছে আর মাটিতে বসে বসে সে পাগলের মতো প্রলাপ করছে। আকাশে যেন পুরোপুরি মাথা নড়ে গেছে। একটু পর পুলিশগুলো হিনার লাশটাকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে চলে যায়। আকাশের মাথা পুরো আউট হয়ে গেছে। সে গাড়িটা স্টার্ট দিয়ে আরুকে ডাকতে থাকে, কিন্তু আরুর কোনো খোঁজ খবর নেই। তাই সে একাই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে আরম্ভ করে, কিন্তু সে কোথায় যাচ্ছে তার কোনো হুঁশ নাই। তার ভিতরটা যেন ফেটে যাচ্ছে। হিনার মায়া ভরা মুখটা তার চোখের সামনে এখনো ভেসে উঠছে। আকাশ গাড়িটা ড্রাইভ করে নিয়ে একটা দোকানের সামনে দাঁড় করায়। পরে দোকানের ভিতর থেকে 2টা মদের বোতল কিনে আনে। একদিকে গাড়ি ড্রাইভ করছে, আর একদিকে মদ পান করা শুরু করে। না, আমার কলেজা কেন মারা গেল? আজ আমি নিজেকে শেষ করে দিব। গাড়ি ড্রাইভ করে বাড়ি আসতে আসতে 2টা বোতল শেষ করে ফেলে। আকাশ বাসায় ঢুকতেই ওর আম্মু জিজ্ঞেস করে, কিরে বাবা, তোর কি হয়েছে? এমন হতাশ লাগছে কেন? আর তোর মুখ দিয়ে কি সব বাজে গন্ধ আসছে? এই মহিলা চুপ, একদম চুপ, একটাও সাউন্ড না।
আমার কলিজা মরে গেছে, আজ আমিও নিজেকে শেষ করে দেব। আকাশের আম্মুর তো কিছুই মাথায় কাজ করছে না। কিসব বলছে আকাশ উল্টাপাল্টা? কলিজা মরে গেছে, নিজেকে শেষ করে দিবে? আকাশ ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ব্লেড খুঁজতে আরম্ভ করে। খুঁজতে খুঁজতে পেয়েও যায়। ব্লেডটা রক বরাবর চেপে ধরে। কলিজা, আমিও তোমার কাছে চলে আসতেছি বলে রাগের উপরে চালিয়ে দেয়। সাথে সাথেই হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। হাত দিয়ে অনবরত রক্ত বের হয়ে পড়ছে। একটা সময় আকাশ সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। পড়ে আর কিছু মনে নাই। ছেলেটার কি হয়েছে যে ছেলেটা আজ নেশা করে ঘরে এসেছে? আমার ছেলে তো এমন ছিল না। না, ওর কিছু একটা হয়েছে। না, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। আকাশের আম্মু রুমে এসে দেখে আকাশ বেহুশ হয়ে ফ্লোরের উপরে পড়ে আছে, আর পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। আকাশের এই অবস্থা দেখে ওর আম্মু সজোরে একটা চিৎকার মারে। আকাশের আব্বু আর রুহি নিচেই ছিল। আকাশের আম্মু চিৎকার শুনে ওনারা দৌড়ে রুমে আসে। বাসায় আরো কাজের মানুষ যারা ছিল সকলেই দৌড়ে আসে। এসে দেখে পুরো ফ্লোরে রক্তে লাল হয়ে আছে, আর আকাশ ফ্লোরের উপরে পড়ে আছে। আকাশের আম্মু তো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আকাশের আব্বু পাগল হয়ে গেছে আকাশের এই অবস্থা দেখে। তিনি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। তারপর আকাশকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকাশকে তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। সবাই বাইরে অপেক্ষা করছে। একটু পর একজন ডাক্তার বের হয়ে আসে ইমার্জেন্সি রুম থেকে। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? দেখেন, সে রগের মধ্যে এমনভাবে ব্লেড চালিয়েছে যার ফলে তার পুরো রগ কেটে গেছে, আর অনেক ব্লিডিংও হয়েছে। আপনারা তো জানেন, এই একটা মানুষের শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হওয়া এটা কখনোই ভালো লক্ষণ নয়। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আশা রাখতে পারেন সে এখন সেভ আছে। বাকি যদি উপরওয়ালার অন্য কোনো হুকুম থাকে সেটা উনি ভালোই জানে। আচ্ছা, আপনারা এখন টেনশন করিয়েন না, রোগী সুস্থ হয়ে যাবে। রোগীর এখনও জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। তারপর আপনারা রোগীর সাথে দেখা করতে পারবেন। এটা বলে ডাক্তার চলে যায়। এদিকে আকাশের আম্মুর তো রুহ বের হয়ে যাবে যাবে অবস্থা। তার সোনার টুকরা ছেলেটার কিছু হলে তিনিও বাঁচবেন না। একদিন পেরিয়ে 2 দিনের মাথায় আকাশের জ্ঞান ফিরে আসে না। আকাশের জ্ঞান ফেরার পর সে হিনাকে খুঁজতে থাকে। নার্স একজন কেবিন থেকে বের হয়ে এসে, আপনাদের মধ্যে হেনাকে? আমাদের মধ্যে তো হেনা নামের কেউ নেই। পেশেন্ট হেনা নাম বলে বলে ডাকতেছে। আচ্ছা, আমাকে যেতে দিন, আমি দেখছি। আচ্ছা, আপনি এবার ভিতরে আসুন তো। আকাশের আম্মু কেবিনের ভিতরে ঢুকে আকাশের মাথার কাছে গিয়ে বসে। আকাশের আম্মুকে দেখতে পেয়ে হাত দিয়ে এঁচিয়ে ধরে কান্না করে দেয়। আম্মু, আমার হেনা সুসাইড করেছে। মেয়েটা আমায় খুব ভালোবাসতো, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু মাঝে ফুল ফুচাফুচি হয়, তাই আমিও ওর থেকে দূরে সরে গিয়েছিলাম। মেয়েটা সেটা মেনে নিতে পারেনি, তাই সে সুসাইড করেছে। আমার ওকে চাই। আকাশের আম্মুর তো কিছুই মাথায় ঢুকছে না, তবে উনি কিছুটা ক্লিয়ার যে ছেলে পাগলামোটা করছে হেনার জন্য। আম্মু, আমার হেনাকে চাই, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা বাবা, তুই সুস্থ হয়ে নে, তারপর আমরা সবাই মিলে হেনাদের বাসায় যাব। আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি হেনার। আকাশকে আরো 3 দিন হসপিটালে রাখা হয়। মোট 5 দিন পর হসপিটাল থেকে আকাশকে বাসায় নিয়ে যাওয়া হয়। আকাশ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। সর্বক্ষণ খালি হেনার নাম মুখে, যে ওর হেনাকে চাই। আকাশের আম্মু খবর লাগিয়েছিল ড্রাইভারকে দিয়ে। ড্রাইভার খোঁজ চালিয়ে দেখে আসলেই মেয়েটা সুসাইড করেছে। আকাশের আম্মু তো হতাশ হয়ে যায়। এখন ছেলেকে কি জবাব দিবে? ছেলে তো হেনা করে করে নিজেকে শেষ করে দিচ্ছে। খাওয়া দাওয়া করছে না, কিছুই করছে না। ওর এক কথা, হেনাকে চাই। আকাশ হেনা হেনা করে করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ হেনাকে এনে দিচ্ছে না। আর এনে দিবেই বা কি করে? হেনা তো মরে গেছে। সে যে দুনিয়ায় পাড়ি জমিয়েছে, সেই দুনিয়ায় একবার কেউ গেলে আর ফিরে আসতে পারে না। কিন্তু আকাশের মন তো মানছে না। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে হিনা আর এই পৃথিবীতে বেঁচে নেই। আকাশ এখন মোটামুটি সুস্থ। সে গাড়িটা বের করে হিনার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সে হিনার বাবা মায়ের সাথে গিয়ে কথা বলবে, কিন্তু হিনার বাসায় গিয়ে দেখে সবকিছু তালা মারা। বাইরের মেইন দরজায় বড় একটা তালা ঝুলানো। সে পাশের একটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে, ওনারা কোথায় গিয়েছেন? ওনার মেয়ে মারা যাওয়ার পরের দিনে এই শহর ছেড়ে ওনারা অন্য কোথাও চলে যায়। কিন্তু কেন? ওনাদের নাকি এই শহরে দম বন্ধ হয়ে আসছে,
ওনার মেয়ের জন্য নাকি ওনারা এই শহরে পোস্টিং হয়েছে, কিন্তু ওনার মেয়ে যেহেতু নাই তাহলে ওনারা এখানে থেকে কি করবে, তাই ওনারা অন্য কোথাও পোস্টিং নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওনারা কোথায় গেছেন? না, আমাদের তো বলে যায়নি কোথায় যাবে, তবে এটুকু বলেছে ওনারা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে। আকাশের চোখ জোড়া আবার ভিজে যাবে মনে হচ্ছে। ধন্যবাদ দিয়ে তারপরে আকাশ গাড়ি স্টার্ট করে বাসার দিকে রওনা দেয়। আকাশের আম্মু একটা বার ফোন দিচ্ছে। ওনারা তো পাগল হয়ে গিয়েছে, ছেলেটা গাড়ি নিয়ে কোথায় চলে গেল, এমনকি শরীর ভালো না, আবার যদি কোনো দুর্ঘটনা হয়। আল্লাহ তুমি রক্ষা করো আমার ছেলেটাকে। আকাশের ফোন বেজেই চলেছে, কিন্তু সে ইচ্ছে করেই ফোন পিক করছে না, কারণ তার কিছুই ভালো লাগছে না এখন। তার একা কিছু সময় চাই। আকাশের ভিতরটা যেন ভেঙে চুরামার হয়ে গিয়েছে। হঠাৎ আকাশের আরুর কথা মনে পড়ে। আল্লাহ, এতদিন ওর কথা ভুলে গিয়েছিলাম। ফোনটা হাতে নিয়ে আরুকে ফোন দেয়। ফোন বারবার সুইচ অফ আসছে। আকাশ গাড়ি ঘুরিয়ে আরুর বাসার দিকে রওনা দেয়। আরুর বাসায় গিয়েও দেখি সেম অবস্থা, আরুর বাসায়ও তালা ঝুলানো। আশেপাশের মানুষ থেকে জিজ্ঞেস করলে তারা বলে তারা নাকি কিছুই জানে না, তারা কোথায় গিয়েছে ঘর তালা মেরে। আকাশের যেন এখন পুরোপুরি ভাবে দুনিয়াদারি অন্ধকার হয়ে গেছে। এখন ওকে কে সামলাবে? হিনা ওকে ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি জমেছে। এদিকে আরুরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আকাশ অনেক বন্ধু বান্ধবের কাছে খোঁজ লাগায় আরুর ব্যাপারে, কিন্তু কেউ নাকি কিছুই জানে না। সে নাকি বিগত 3 দিন ধরে ক্লাসে আসছে না। আকাশ মন খারাপ করে বাসায় চলে আসে। আকাশের আম্মু তো পাগল হয়ে গেছে। এই ছেলে কোথায় গিয়েছিলি? আকাশকে দেখতে পেয়ে, আমাকে আর কত টেনশনে রাখবি বল। আকাশ কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে নীরবে কান্না করতে থাকে, হিনার স্মৃতিগুলো মনে করে করে। কলিজা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার যে খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে। সময় তোমার মূল্য দেয়নি, তাই বলে আজ এইভাবে পস্তাতে হবে আমাকে? আকাশের আম্মু বাহির থেকে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু সে বার করে দিয়েছে খাবে না। আকাশের আম্মু অনেক করে রিকোয়েস্ট করে, কিন্তু সে খাবে না, খাবেই না। আকাশের আম্মু হতাশ হয়ে ফিরে যায়। আকাশ পুরোপুরি খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। সবসময় হিনার কথা মনে করে করে নীরবে কান্না করে। নিজেকে সে সব সময় তার রুমের মধ্যেই বন্দি করে রাখে। বাইরের আবহাওয়া যেন তার কাছে বিষাক্ত মনে হয়। কারোর সাথে ঠিকমতো কথা বলে না। মা বাবা বোন সবার সাথে ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিয়েছে। ধরতে গেলে এক প্রকারের মেন্টালি সিক হয়ে গেছে। মুখের গোঁফ দাড়ি সমস্ত কিছুই বড় হয়ে গিয়েছে, কিন্তু সে কিছুতেই কাটায় না। এভাবে দেখতে দেখতে 4 মাস পার হয়ে যায়। এতদিনে আকাশের অবস্থা ক্রমশ আরো খারাপ হয়ে যায়। সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। সবার কথা সে ভুলে গিয়েছে। এক কথায় তার খালি হিনার কথা মনে আছে, বাকি মা বাবাকেও ঠিক মতো চিনতে পারে না সে। কলেজ তো সে বহু আগেই ছেড়ে দিয়েছে। একদিন রাতের বেলায় কান্না করতে করতে ফ্লোরের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা কারোর স্পর্শে ঘুম ভাঙে। সে অনুভব করে কেউ একজন তাকে জড়িয়ে ধরে আছে, উষ্ণ ঠোঁট জোড়া দিয়ে চুমু খাচ্ছে আর নরম সুরে বলছে, এই আকাশ আর কত ঘুমাবে? আকাশ মিটমিট করে চোখ খুলে দেখে হিনা। আকাশ লাফিয়ে শোয়া থেকে উঠে পড়ে। কলিজা, তুমি এসে গেছো? আমি জানতাম তুমি আসবে। আমার কলিজা আমায় রেখে কখনো মরতে পারে না। আকাশ 2 হাত দিয়ে হিনাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। কলিজা, কি হাল করেছো তুমি নিজের? আমি তোমার রেখে কিভাবে মরতে পারি বলো? আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। আমি যদি মরে যাই তাহলে যে আমার কলিজাটাও ভালো থাকবে না। এমন সময় আকাশের আম্মু আকাশের রুমে আসে। আকাশ ওর আম্মুকে দেখে, আম্মু, হেনা ফিরে এসেছে আমার কাছে। আকাশের আম্মু হিনাকে দেখে কুকুরে কান্না করে দেয়, কারণ আকাশ একটা বালিশকে আঁকড়ে ধরে আছে নিজের শরীরের সাথে, আর বালিশের সাথে নিজে নিজেই পাগলের মতো বকবক করছে। সে যেটাকে হিনা বলে দাবি করছে সেটা হিনা না, সেটা একটা বালিশ। আকাশ পুরোপুরি পাগল হয়ে গেছে। সে উঠতে বসতে হিনাকে দেখতে পায়। ঘরের দেওয়ালের সমস্ত জায়গায় হিনার নাম লিখে ভরে ফেলেছে। আকাশ আজ 6 মাস ঘর থেকে বের হয় না, খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। ওর আম্মু ওকে অনেক কষ্টে খাবার খাওয়ায়, যে খাবার খেলে হিনাকে এনে দেবে। বাবা, আর কত এভাবে পাগলামি করবি বল? এখানে হেনা নাই। তুই যাকে বুকের সাথে জড়িয়ে ধরে আছিস সেটা একটা বালিশ। এই আম্মু, তুমি বেশি জানো। আমি বলেছি না এটা আমার হেনা, আর তাও সে আমার সামনে বসে আছে।
আচ্ছা যা, ঠিক আছে, এটা তোর হেনা। বাবা এবার চুপচাপ ঘুমিয়ে পড়। না, তুমি ঘুমাবে না, আমি সারা রাত হেনার সাথে গল্প করব। আকাশ এখন কিন্তু ভালো হচ্ছে না, আমি কিন্তু হেনাকে চলে যেতে বলবো। না প্লিজ আম্মু, এটা করবে না, আমি ঘুম যাচ্ছে। আকাশ বালিশটাকে আঁকড়ে ধরে শুয়ে পড়ে, আর অন্যদিকে আকাশের আম্মু চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে রুম থেকে বের হয়। তার কত সুন্দর সুস্থ সবল ছেলেটা কি হয়ে গেল? ছেলের এই অবস্থা যেন তার কলিজাটা একদম ছিদ্র করে দিচ্ছে। তিনি রুমে গিয়ে আওয়াজ করে কান্না করে দেয়। আকাশের আব্বু পাশে বসা, তিনিও কান্না করছেন। এই আকাশের আব্বু, আমাদের ছেলে কি আর কখনো ঠিক হবে না? আমার ছেলের এই অবস্থা দেখে আমার কলিজা যে আর সইছে না। প্লিজ তুমি আমার ছেলেকে ঠিক করে দাও, আমার ছেলেকে আমি আবার আগের রূপে দেখতে চাই। আমার যে ক্ষমতা নেই কিছুর করার, সমস্ত কিছু এই যে উপরওয়ালার হাতে। তবে আমি বন্ধা হয়ে একটা চেষ্টা করতে পারি, কাল আমি সেটাই করব। আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমার ছেলে সুস্থ হওয়া চাই। পরের দিন সকালবেলা আকাশের আম্পু ওকে সেলুনের দোকানে নিয়ে যায় ওর দাড়ি গোফগুলো কাটানোর জন্য। আকাশের দাড়ি গোফ না কাটার কারণে ইয়া বড় বড় হয়ে গেছে, সে তো কোনো মতেই রুম থেকে বের হবে না। তাও আকাশের আব্বু ওকে ফুসিয়ে ফাঁসি নিয়ে যায় যে হেনাকে এনে দিবে বলে। দাড়ি গোফ কাটার পর আকাশ নিজেকেই চিনতে পারছে না সে কেমন ছিল আর এখন তাকে কত স্মার্ট লাগছে। সে নিজের মুখমণ্ডল বারবার হাত বুলিয়ে দেখছে। দাড়ি গোফ কাটার পর আকাশের আব্বু আকাশকে নিয়ে ঘুরতে বের হয়। ঘোরার কারণে যদি তার মাইন্ড ফ্রেশ হয়, আকাশকে নিয়ে একটা পার্কে যায়। সেখানে আকাশ ছোটকাল আসার জন্য খুব বায়না করত। বাবা, তোর মনে আছে তুই ছোটকালে এখানে আসার জন্য কত বায়না করতি? হ্যাঁ বাবা, আর আমি জানি তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো, কারণ যাতে আমার মাইন্ড ফ্রেশ হয়। শোনো আব্বু, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছে। আমি নিজেই চাইতাম না দুনিয়ার রংমহল দেখি। হেনা চলে যাওয়ার পর ইচ্ছে করে নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছি, কারণ আমার হৈহুল্লোর সব হেনার মৃত্যুর সাথে কবরে দাফন করে গিয়েছে। দুনিয়া যেন আমার কাছে বিষের মতো মনে হচ্ছিল, তাই নিজেকে কষ্ট দিয়েছি। এতদিন আমার জন্যই সে এমনটা করেছে, আর আমি কিভাবে রং তামাশা করে বেড়াবো। তবে হ্যাঁ, নিজেকে বন্দি রাখতে রাখতে একটা সময় সত্যি আমার দেওয়াকে প্রেশার আসতে থাকে। সব জায়গায় হেনাকে দেখতে আরম্ভ করি। আমার হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছুই ছিল না, কিন্তু আজ এতদিন পর যখন বাইরের পরিবেশ দেখলাম, নিজের বেশভূষা ছেড়ে অন্য রূপ দেখেছি নিজেকে, এখন সত্যি মনে হচ্ছে আমি কত বড় পাকলামো করেছি। বাবা, যা হয়েছে ভুলে যা, আর প্লিজ একটু নর্মাল হওয়ার চেষ্টা কর। তোকে আমরা আবার আগের মতো দেখতে চাই। আর তুই জানিস তোর মা রোজ কান্না করে তোকে দেখে। কত রাত না ঘুমিয়ে চোখের পানি বিছানা ভিজিয়েছে, সেটা একমাত্র আমিই জানি। না বাবা, এবার আর কষ্ট দিবে না আম্মুকে, আর এক ফোঁটা চোখের পানিও পড়তে দিব না আম্মুর চোখ থেকে। আমি আবারও আগের মতো হয়ে যাব, আর আমি কাল থেকে তোমার যে কোনো একটা অফিসে জয়েন হব ভাবছি। এতটা খুশি লাগছে যে তোকে বলে বোঝাতে পারবো না। তোর যে অফিসে ইচ্ছা হয় জয়েন কর, কাজ করতে ইচ্ছা না করলেও করবি না। দরকার হয় আমার যত অফিস আদালত আছে সবগুলো একদিন করে ঘুরে ঘুরে দেখবি। কথাবার্তা বলে বাপ ছেলে দুজনেই ঘরে চলে যায়। আকাশের আম্মু তো খুশিতে কান্না করে দেয় যে তিনার ছেলে আবার আগের মতো হয়ে ফিরে এসেছে। তিনি খুশিতে আকাশের গালে কপালে অনেকগুলো চুমু এঁকে দেয়। বাসায় আজ আকাশের সমস্ত পছন্দের খাবারগুলো রান্না করা হয়। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নেয়, কারণ আজ থেকে সে তার বাবার অফিসে জয়েন করবে। পরে নাস্তা করে রেডি হয়ে বাবা মা দুজনের পায়ে পড়ে ধরে সালাম করে, পরে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আকাশকে ওয়েলকাম করার জন্য। আকাশ অফিসে পৌঁছানোর সাথে সাথে সবাই তাকে ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানায়। পরে আকাশকে তার কেবিনে বসিয়ে দেওয়া হয়। ম্যানেজার মোটামুটি আকাশকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। আকাশ একটা জিনিস লক্ষ্য করে, অফিসের সবাই মোটামুটি মিশুক। না, এই অফিসেই থেকে যাব, অন্য অফিসে আর যাব না। সারাদিন অফিসে কাটাই। প্রথম দিন তাই কাজের আগা মাথা বুঝে আসে না, তাও যতটুকু পারে করে আজকের মতো বাসায় চলে আসে। কিরে বাবা, অফিস কেমন লাগলো? আম্মু, অনেক ভালো লেগেছে। আমি এই অফিসে থেকে যাব, অফিসে সবাই মোটামুটি মিশুক।
আচ্ছা তোর যা ভালো লাগে কর। আকাশ রীতিমতো প্রতিদিন অফিসে সময় দিতে থাকে। এতদিন অফিসের বস ছিল না, তাই কোনো অ্যাসিস্ট্যান্টও ছিল না। আকাশ অফিসে যাওয়ার পর থেকে নুসরাত নামের একটা মেয়েকে আকাশের অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করা হয়। মেয়েটা বেশ ভদ্র, আচার ব্যবহারও সুন্দর। নুসরাত একদিনই আকাশের সাথে ভাব জমিয়ে ফেলে। আকাশও আর দ্বিধামতো করে নাই, কারণ সে তো আকাশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে এড়িয়ে চললে কি ভাবে কাজ হবে? অফিস শেষ করে বিকালবেলা বাসার দিকে রওনা হয় আকাশ। জ্যামে আটকে গেছে গাড়ি। এমন সময় আকাশের নজর পড়ে একটা গাড়ির মধ্যে, যেখানে পিছনের সিটে আরুর মতো কেউ একজন বসে আছে। আকাশ প্রথমে থতমত খেয়ে যায়। এটি কি আরু না অন্য কেউ? আকাশ একটু ভালো করে লক্ষ্য করে দেখে, হ্যাঁ এটা তো আরু। এই আরু গাড়ি থেকে নেমে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় জ্যাম ছেড়ে দেয় আর গাড়িটা টান দিয়ে চলে যায়। আকাশ তাড়াতাড়ি করে নিজের গাড়িতে ফিরে আসে, কিন্তু তত সময় সে চলে গেছে। আকাশ পরে নিজের বাড়িতে ফিরে আসে। আকাশের কোনো মতেই হিসেব মিলছে না। হুট করে আজ থেকে 6 মাস আগে আরো কোথায় চলে গেছে? আর কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই। মেয়েটা আমার সাথে সমস্ত যোগাযোগ অফ কেন করে দিল? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ধুর, আজ ওর সাথে কথা বলতে পারলেই সবটা ক্লিয়ার হয়ে যেত। তবে এত কিছুর ফিরে সে হেনাকে ভুলতে পারেনি। যত চাই হোক, মনের কোনো এক কোণে হেনার জন্য জায়গা রয়ে গেছে। একাকিত্ব সময়গুলো হেনার স্মৃতি থেকে কাদায়। বাসায় এসে দেখে ওর আব্বু আম্মু ওর বিয়ের আলাপ করছে, যে এবার ছেলেটাকে বিয়ে করিয়ে দেওয়া উচিত। ছেলেটা আর কত একা থাকবে? তার চেয়ে বড় কথা, তাদেরও তো নাই নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে হয়। আকাশ, এদিকে আয়। হ্যাঁ বলো। আমরা চাচ্ছি এবার ঘরে বোমা আনবো। বাবা, এই বিষয় নিয়ে আমার কোনো মতামত নাই। তোমাদের যা ভালো লাগে করো, আমি তোমাদের মতের উপরে যাব না। তবে আমাকে আরো কিছুটা সময় দিতে হবে। আচ্ছা সময় নেই, কিন্তু আমরা মেয়ে ঠিক করে রেখেছি। তোর যখন সময় হবে বলবি, তখন আমি তোর বিয়ে করাবো। আকাশ নিজের রুমে চলে যায়। আকাশের কোনো ইচ্ছাই নেই বিয়ে করার, কারণ সে যাকে আপন করে চায় সে আর তার থেকে আরো বেশি দূরে চলে যায়। আজ বিয়ে করে ঘরে বউ আনবে, কিন্তু পরে দেখা যাবে যখন তার উপরে মন বসবে তখন সেও দূরে সরে যাবে। এসব নিয়ে ভাবছে। এমন সময় রফিক ভাই ফোন করে বলে, স্যার কালকে চট্টগ্রামে মিটিংয়ে যেতে হবে, একটু আগে যদি অফিসে আসতেন আপনি। রফিক হচ্ছে অফিসের ম্যানেজার। আচ্ছা সমস্যা নেই, আমি আগেই চলে আসব। স্যার একদিনে হয়তো আসা যাবে না, আপনি একদিনের প্ল্যান করে বাসা থেকে আসবেন প্লিজ। ওকে বলে ফোন রেখে দেয়। পরের দিন তাড়াতাড়ি করে উঠে নাস্তা করে নেয় আর ওর আব্বুকে বলে, আজ চট্টগ্রাম যেতে হবে অফিসের মিটিং এর জন্য। আজ হয়তো বাড়ি ফিরবো না, বাড়ি ফিরতে হয়তো কাল হবে। আচ্ছা সমস্যা নেই, সাবধানে যেও। আকাশ সাথে করে এক স্যুট কাপড় ব্যাগে করে নিয়ে অফিসের জন্য রওনা দেয়। 10টার ফ্লাইটে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। আকাশের সাথে যাবে নুসরাত। আকাশ অফিসে এসে ফাইলগুলো একবার দেখে নেয়, তারপর যাত্রা করে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2টাই মিটিং। তারা বিমানে করে যাওয়ায় 12টার মধ্যেই পৌঁছে যায়। হোটেলে আগে থেকেই বুক করা আছে, তাই তারা সোজা এসে হোটেলে ওঠে। এই হোটেলেই মিটিং হবে। পরে তারা কিছুটা সময় বিশ্রাম করে 2টা বাজে মিটিং করে। ওদের সাথে ডিল কনফার্ম করে 4টায় মিটিং শেষ হয়। এরপর কি করবে? হোটেলে বসে বসেই বোরিং লাগছে। এই নুসরাত, চলো সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। স্যার চলেন, আমারও অনেক দিনের ইচ্ছা সমুদ্র সৈকত দেখব। পরে দুজন মিলে সমুদ্র সৈকত দেখতে বের হয়। নুসরাত তো সমুদ্র দেখতে পেয়ে সে পানিতে নেমে পড়ে। সে তো মহা খুশি। অন্যদিকে আকাশ চুপচাপ একটা পাথরের উপর বসে আছে আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। এমন সময় পাশে অনেক চেঁচামেচির আওয়াজ কানে আসে। আকাশ লক্ষ্য করে অনেকগুলো মানুষ জড়ো হয়ে হই হুল্লোড় করছে। আকাশও দৌড়ে যায় কি হয়েছে সেটা দেখার জন্য। একজনকে জিজ্ঞেস করলে যে, ভাই কি হয়েছে? সে বলে, ভাই মাইয়া পুয়া অজ্ঞ মাথা ঘুরাইয়া পড়ে গেই। আকাশ মানুষজন ঠেলে সামনে এগিয়ে যায় মেয়েটাকে দেখার জন্য। সে যা দেখে তার তো কলিজা মোচড়ে দেয় ওঠে। আকাশের চোখ বড় বড় হয়ে যায়। বেহুশ হওয়া মেয়েটাকে দেখে সে দেখতে পায় হেনা বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। আকাশের তো মাথায় কাজ করছে না। হেনা জীবিত হলো কি করে? সে তো মারা গিয়েছে। ওর লাশকে আমি আকাশ জাপটে ধরে কান্না করেছে।
ইম্পসিবল। মরা মানুষ জীবিত হয় কি করে? না আমার কি কোথাও ভুল হচ্ছে? সে নিজেকে চিমটি দিয়ে দেখে না, সে ব্যথা অনুভব করছে। তার মানে কি হলো জীবিত, তাও আবার আমার চোখের সামনে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। এই ভাই, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? প্লিজ আমার সাথে কেউ একটু হেল্প করেন, আমি মেয়েটাকে হসপিটালে নিয়ে যাব। একজন বলে উঠে, ভাই আপনি কি মেয়েটাকে চিনেন? আপনার রিলেটিভ এমন কিছু হয় নাকি? বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো ওর সাথে আমার আত্মার সম্পর্ক। এবার বুঝে নেন ওকে আমি চিনি কি চিনি না। আকাশ হেনাকে কোলে করে তুলে নিয়ে একটা সিনজি দাঁড় করায়। এই ভাই, আশেপাশে কোনো হসপিটাল থাকে প্লিজ ইমার্জেন্সি আমাকে নিয়ে চলুন। ড্রাইভার চিটাগাং সাউথ মেডিকেল কলেজের সামনে দাঁড় করায় গাড়ি। আকাশ ভাড়া চুকিয়ে দিয়ে হেনাকে কোলে করে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকে। আকাশ নার্স একজনকে দেখতে পেয়ে, এই যে সিস্টার, প্লিজ একটু দেখুন ওর কি হয়েছে। নার্স ওয়ার্ড বয় একজনকে ডেকে হেনাকে কেবিনে শিফট করায়। আকাশ পাশে একটা চেয়ারে বসে আছে। একটু পর নার্সটা কেবিন থেকে বেরিয়ে আসে। আপনি প্লিজ চিন্তা করবেন না, ওনার কিছু হয়নি, জাস্ট মাথা ঘুরে পড়ে বেহুশ হয়ে গিয়েছেন। অনেকদিন ধরে হয়তো খাওয়া দাওয়া প্লাস ঘুম কোনোটাই উনি ঠিকমতো করে না, তাই শরীর দুর্বল হয়ে আছে, সেই জন্য মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওনাকে ঘুমের ইনজেকশন দিয়েছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা হলে ওনার জ্ঞান ফিরে আসবে, আপনি একদম চিন্তা করবেন না। আর আপনি চাইলে কেবিনে যেতে পারেন। তারপর নার্স চলে যায়। আকাশ কেবিনের ভিতরে চেয়ার দখল করে বসে আছে। ভাবছি কেবিনের ভিতরে যাব, অনেকটা সময় তো বাইরে বসে রইলাম, এবার গিয়ে মেয়েটাকে এক নজর দেখে আসি। কিন্তু এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই মাথার টনক নড়ে ওঠে। নুসরাতের ফোন। ও শিট ম্যান, মেয়েটার কথা তো একদম ভুলে গেছি। মেয়েটাকে যে একা ফেলে রেখে চলে এসেছি সেটা আমার মাথায় ছিল না। স্যার আপনি কোথায়? আপনি আমায় একা ফেলে রেখে কোথায় চলে গেছেন? স্যার প্লিজ, আমার খুব ভয় করছে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আকাশ বুঝতে পেরেছে মেয়েটাকে একা ফেলে রেখে চলে এসেছে, তাই সে ভয়ে কান্না করে দিয়েছে। এই তুমি এখন কোথায়? স্যার রুম আটকে হোটেলের ভিতরে বসে আছি, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আমার খুব ভয় করছে স্যার, কখন কি আমার সাথে কি করে বসে। আরে পাগলি মেয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কেউ কিচ্ছু করবে না, আমি আর অল্প সময়ের মধ্যে চলে আসব। না স্যার প্লিজ আপনি এক্ষুনি আসুন। প্লিজ এমন করো না, আমি কিছু সময়ের মধ্যে চলে আসব, খুব দরকারি একটা কাজে আটকে পড়েছে। আচ্ছা স্যার, আমি দরজা লক করে বসে আছি, আপনি আসলেই খুলবো, তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু প্লিজ স্যার। আচ্ছা। তারপর ফোন কেটে দেয়। রাত 11টা বাজে। হিনার জ্ঞান ফিরে আসার সময় হয়েছে। এতটা সময় সে হিনার পাশেই বসেছিল। এমন সময় আকাশের আম্মু ফোন দেয়। আকাশ কথা বলার জন্য কেবিন থেকে বেরিয়ে হসপিটালের এক কোণায় চলে যায়। বাবা কেমন কাটলো তোর দিন? আম্মু, ভালো খারাপ মিশিয়ে আর একটা গুড নিউজ আছে, সেটা পরে বলবো, এখন একটু তাড়াহুড়োয় আছি, পরে কথা বলবো, নিজের খেয়াল রেখো। বলে ফোনটা কেটে দেয়। মেয়েটার হয়তো জ্ঞান ফিরে এসেছে এত সময়। না, কেবিনে যাওয়া দরকার। আকাশ কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে হিনা নাই। আকাশ পুরো কেবিন খোঁজ করে কিন্তু হিনাকে সে কোথাও দেখতে পায় না। আকাশে তো চোখের পানি টলমল করছে। একবার হিনাকে হারিয়েছে নিজের দোষে, এবারও কি সে ওকে হারিয়ে ফেললাম? আকাশ হঠাৎ লক্ষ্য করে হিনা বেডে যেখানে শুয়েছিল সেখানে একটা সাদা কাগজ। সে কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলে দেখে কিছু লেখা আছে। সে লেখাটা পড়তে আরম্ভ করে। কলিজা, প্লিজ আমায় মাফ করে দাও, আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি, আর আমি চলে যাচ্ছি। আমার জ্ঞান অনেক আগেই ফিরে এসেছে, শুধু সময়ের অপেক্ষা ছিল যে তুমি কখন কেবিন থেকে বের হবে, আর আমি সেই সুযোগে চলে যাব। প্লিজ আমার খোঁজ করো না, আমি ধোঁকাবাজ একটা মেয়ে। তোমার